গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি হুমায়ুন আহমেদের উপন্যাস গৌরীপুর জংশন। উপন্যাসটি প্রকাশিত হয়েছে 1995 সালের ফেব্রুয়ারি মাসে। উৎসর্গ ইব্রাহিম খাঁ, পুণ্য স্মৃতিতে। আমি আমার গ্রন্থের নামকরণে অনেকবার কবিদের কাছে হাত পেতেছি। এবার হাত পাতবার আগেই নাম পেয়ে গেলাম। কবি নির্মলেন্দু গুণ পাণ্ডুলিপি পড়ে নাম দিলেন গৌরীপুর জংশন। তাকে ধন্যবাদ। হুমায়ুন আহমেদ, 7 মে 1990, শহীদুল্লাহ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। মনে হচ্ছে কানের কাছে কেউ শীষ দিচ্ছে। শীষের শব্দে জয়নালের ঘুম ভেঙে গেল। সে মনে মনে বলল, বিষয় কি? কোন হালার পুঁতে? মনে মনে বলা কথাও সে শেষ করল না। বোনের কথা দীর্ঘ হলে ঘুম চটে যেতে পারে। ইদানিং তার কি যেন হয়েছে, একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না। জয়নাল তার হাত পা আরো গুটিয়ে নিল, তবু শীত যাচ্ছে না। মনে হচ্ছে সে শুয়ে আছে বড় একটা বরফের চাঙের উপর, অথচ সে শুয়ে আছে কাপড়ের একটা বস্তার উপর। কম্বলটাও দুভাঁজ করে গায়ের উপর দেয়া, মাথা কম্বলে ঢাকা। কাজেই যে উষ্ণ নিঃশ্বাস সে ফেলছে, সেই উষ্ণ নিঃশ্বাসও কম্বলের ভেতরেই আটকা পড়ে থাকার কথা। তবু এত শীত লাগছে কেন? শীতের চেয়েও বিরক্তিকর হচ্ছে কানের কাছে শীষের শব্দ। বিষয়টা কি? কম্বল থেকে মাথা বের করে একবার কি দেখবে? কাজটা কি ঠিক হবে? কম্বলের ভেতর থেকে মাথা বের করার অর্থই হচ্ছে এক ঝলক বরফ শীতল হাওয়া কম্বলের ভেতর ঢুকিয়ে নেয়া। এছাড়াও বিপদ আছে। মাথা বের করলেই এমন কিছু হয়তো সে দেখবে যাতে মনটা হবে খারাপ। বজলু নামের 8-9 বছরের ছেলে কদিন ধরে স্টেশনে ঘুরঘুর করছে। শীতের কোনো কাপড়, এমনকি একটা সুতির চাদর পর্যন্ত নেই। সন্ধ্যার পর থেকে ওই ছেলে শীতের কাপড় আছে এমন সব মানুষদের সঙ্গে ঘুরঘুর করে। দেখে অবশ্যই মায়া লাগে, কিন্তু মায়াতে তো আর সংসার চলে না। মায়ের ওপর সংসার চললে তো কাজই হতো। এই যে সে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, এই কম্বলও যে কেউ ফস করে টান দিয়ে নিয়ে যেতে পারে। এখনো যে নেয়নি, এটাই আল্লাহর অসীম দয়া। আবার শীষ দেওয়ার শব্দ হচ্ছে। বিষয়টা কি? নিতান্ত অনিচ্ছায় জয়নাল কম্বলের ভেতর থেকে মাথা বের করল। অস্বাভাবিক কিছু চোখে পড়ল না। রাত প্রায় শেষ হয়ে আসছে। স্টেশনের আলো ফ্যাকাশে দেখাচ্ছে। মালঘরে রাখা প্রতিটি কাপড়ের বস্তার উপর 1-2 করে শুয়ে আছে। এই বস্তাগুলি থাকায় রক্ষা হয়েছে। মেঝেতে ঘুমোতে হলে সর্বনাশ হয়ে যেত। জয়নাল চারদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগল। যা ভেবেছিল তাই। বজলু পায়ের কাছে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। তার গায়ে চটের একটা বস্তা। শীতের সময় চটের বস্তাটা খারাপ না। ভেতরে ঢুকে মুখ বন্ধ করে দিলে বেশ হোম হয়। অল্প বয়স্কদের এর চেয়ে ভালো শীতবস্ত্র আর কিছুই হয় না। বড় মানুষের জন্য অসুবিধা, বস্তার ভেতরে পুরো শরীর ঢোকে না। শীষের রহস্য এখন বের হলো। ওই হারামজাদা বজলু শীষের মতো শব্দ করছে। কোনো অসুখ বিসুখ নাকি? জয়নাল কড়া গলায় ডাকল, এই এই। প্রচণ্ড শীতে ঘুম কখনো গাঢ় হয় না। বজলু সঙ্গে সঙ্গে বস্তার ভেতর থেকে মাথা বের করে বলল, জি। লাথি দিয়া মুখ ভোতা কইরা ফেলবাম। হারামজাদা, শব্দ করস কেন? বজলু কিছুই বুঝতে পারছে না। চোখ বড় বড় করে তাকাচ্ছে। শব্দ হয় কেন? কি শব্দ? সত্যি সত্যি কি একটা লাথি বসাবে? বসানো উচিত। এই হারামজাদা সারাক্ষণ তার পেছনে পেছনে ঘুরঘুর করে। এইভাবে ঘুরঘুর করলে একসময় মায়া পড়ে যায়। গরিব মানুষের জন্য মায়া খুব খারাপ জিনিস। জয়নাল খেকিয়ে উঠল, এই হারামজাদা, নাম। জি। কথায় কথায় ভদ্রলোকের মতো বলে জি। টান দিয়া কান চিরা ফেলুম। ছোট লোকের বাচ্চা, তুই নাম। বিস্মিত বজলু উঠে বসল। নাম? তুই নাম কইলাম। বজলু চটের ভেতর থেকে বের হয়ে এলো। জয়নাল দেখল সে সত্যি সত্যি নেমে যাচ্ছে। তার মন খানিকটা খারাপ হলো। এতটা কঠিন না হলেও হতো। তবে এর একটা ভালো দিক আছে। এই বেটা এরপর আর তার পেছনে পেছনে ঘুরঘুর করবে না। যখন ফেরদৌসের দোকানে পরোটা ভাজি খাবে, তখন একটু দূরে বসে চোখ বড় বড় করে তাকিয়ে থাকবে না। হারামজাদা একেবারে কুকুরের স্বভাব পেয়েছে। জয়নাল কম্বলে পুরো মুখ ঢেকে ফেলল। বজলু এখন কোথায় যাবে, কোথায় ঘুমোবে, এই নিয়ে তার মোটেই মাথা ব্যথা নেই। যেখানে ইচ্ছা যাক, শীষের শব্দ কানে না এলেই হলো। জয়নালের মন একটু অবশ্যই খচখচ করছে।
সে মনের খচখচানিকে তেমন গুরুত্ব দিল না। ভেঙে যাওয়া ঘুম জোড়া লাগানোর চেষ্টা করতে লাগল। পৌষ মাস শেষ হতে চলল। এখনো এত শীত কেন কে জানে। মনে হয় দুনিয়া উলটপালট হয়ে যাচ্ছে। কিয়ামত যখন নজদিক তখন এই রকম উলটপালট হয়। কিয়ামত যখন খুব কাছাকাছি চলে আসবে তখন হয়তো চৈত্র মাসেও শীতে হু হু করে কাঁপতে হবে। জয়নালের ঘুম আসছে না। বজলুকে ধমক দিয়ে সরিয়ে দেওয়াটা ঠিক হয়নি। মনের খচখচানি যাচ্ছে না। শোবার মতো কোনো জায়গা পেল কিনা কে জানে। ছোটখাটো মানুষ, বেশি জায়গার তো দরকার নেই। 2 হাত জায়গা হলেই হয়। এই 2 হাত জায়গায় বা কে কাকে দেয়? এই দুনিয়া খুবই কঠিন। 2 সুতা জায়গাও কেউ কাউকে ছাড়ে না। মায়া মোহব্বত বলেও কিছু নেই। অবশ্যই মায়া মোহব্বত না থাকারও কারণ আছে। কিয়ামত এসে যাচ্ছে। কিয়ামত যত নজদিক হয় মায়া মোহব্বত ততই দূরে চলে যায়। আল্লাহ পাক মায়া মোহব্বত উঠিয়ে দেন। দোষের ভাগী হয় মানুষ, অথচ বেচারা মানুষের কোনো দোষই নেই। বজলুর আপন চাচা যে বজলুকে গৌরীপুর স্টেশনে ছেড়ে চলে গেল, তার জন্যে ওই চাচাকে দোষী মনে করার কোনো কারণ নেই। সেই বেচারার তো নিশ্চয় সংসার চলছিল না। কি করবে? ভাতিজাকে স্টেশনে ফেলে চলে গেছে। তাও তো লোকটার বুদ্ধি আছে, স্টেশনে ফেলে গেছে। স্টেশন হচ্ছে পাবলিকের জায়গা, গভর্নমেন্টের জায়গা। এই জায়গার ওপর সবার দাবি আছে। তাছাড়া স্টেশনে কেউ না খেয়ে থাকে না, কিছু না কিছু জুটেই যায়। আর একটু বড় হলে মাল বওয়া শুরু করতে পারবে। একটা সুটকেস নামালে 2 টাকা, ওভারব্রিজ পার হলে 5 টাকা। তেমন ভদ্রলোক হলে বাড়তি বকশিস। অবশ্যই ভদ্রলোকও এখন তেমন নেই। সামান্য 1-2 টাকার জন্য যেভাবে কথা চালাচালি করে যে, এক এক সময় জয়নালের ইচ্ছা করে একটা চর বসাতে। একদিন একটা চর বসিয়ে দেখতে হয়। চর খেলে কি করবে? কিছুক্ষণ নিশ্চয় কথা বলতে পারবে না, হতভম্ব হয়ে তাকিয়ে থাকবে। তারপর কি করবে? দেখতে ইচ্ছা করে। ভদ্রলোকরা বিপদে পড়লে মজাদার কাণ্ডকারখানা করে। তার যখন বোঝা টানার ক্ষমতা ছিল তখন মজা দেখার জন্যই ভদ্রলোকদের মাঝে মাঝে বিপদে ফেলে দিত। একবার এক ভদ্রলোকের বিছানা বালিশ ট্রাঙ্ক সে ওভারব্রিজ পার করে দিল। 2 মণের মতো বোঝা। ভদ্রলোকের হাতে একটা হ্যান্ডব্যাগ, ওইটাও তিনি নিতে পারছেন না। বললেন, ওই কুলি, এই ব্যাগটা কাঁধে নিয়ে নে, পারবি না? কি কথার ঢং! কুলি বলেই তুই তুই করে বলতে হবে? আর এই পলকা ব্যাগ একটাও হাতে নেওয়া যাবে না? জয়নাল উদাস ভঙ্গিতে বলল, দেন। পারবি তো? দেখিস ফেলে দিস না, ট্রাঙ্কে কাচের জিনিস আছে। সামালকে যাবি? আপনি নিজেও সামালকে সিঁড়ি দিয়ে উঠবেন। বৃষ্টি হয়েছে, সিঁড়ি পিছল। আরে বেটা, তুই দেখি রসিক আছিস। দেখা গেল ভদ্রলোক নিজেও বেশ রসিক। মালামাল পার করবার পর গম্ভীর গলায় বললেন, নে 3 টাকা দিলাম, মালের জন্য 2 টাকা, 1 টাকা বকশিস। জয়নালের মাথায় চট করে রক্ত উঠে গেল। এই ছোট লোক বলে কি? সে অতি দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, টাকা দেওয়ানোর দরকার নাই, আপনার জন্য ফিরি। কি বললি? টাকা দিতে হইব না? মজা করবার জন্যই জয়নাল উদাস গলায় বলল, টাকা পয়সা দিয়া কি হইব কন? টাকা পয়সা হইল হাতের ময়লা। ভদ্রলোক রেগে আগুন হয়ে বললেন, 3 টাকা তোর কাছে কম মনে হচ্ছে সেটা তুই বল। সিসি, কম মনে হইব কেন? 3 টাকা অনেক টাকা। 3 টাকা 2 সের লবণ হয়। 2 সের লবণে একটা মানুষের 1 বছর যায়। কম কি দেখলেন? আচ্ছা তাহলে যান। বলেই জয়নাল আর দাঁড়ালো না। বেশ গম্ভীর চালে ওভারব্রিজের সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। প্রথম কিছুক্ষণ ভদ্রলোক কথা বললেন না। তারপর ব্যাকুল হয়ে ডাকতে শুরু করলেন, এই শুনে যাও, এই ছেলে, এই শুনে যাও। জয়নালের আনন্দের সীমা রইল না। তুই থেকে তুমিতে উঠেছে। এটা মন্দ কি? যে শুরুতে তাকে তুই তুই করছিল সেই লোক তুমি তুমি করছে। এর চেয়ে বড় বিজয় তার মতো লোক আর কি আশা করতে পারে? জয়নাল ফিরেও তাকালো না। ওই লোক ছটফট করছে, মালপত্র ফেলে ছুটে আসতে পারছে না। আবার সামান্য একটা কুলি তাকে অপমান করে চলে যাবে, এটাও বরদাস্ত করতে পারছে না। ভদ্রলোকের অনেক যন্ত্রণা। একসময় ওইসব মজা জয়নাল করেছে, এখন পারে না। এখন তার দশা কোমর ভাঙা কুকুরের মতো। সত্যি সত্যি তার কোমর ভাঙা। 3 মণি বস্তা আচমকা পিঠে পড়ে গিয়ে শরীর অচল হয়েছে। একটা পা শুকিয়ে দড়ি দড়ি হয়ে যাচ্ছে। পা মাটিতে ফেলা যায় না, ব্যথায় সর্বাঙ্গ কাঁপে। আল্লাহর কি অদ্ভুত বিচার! চালের বস্তা পড়ল পিঠে, পা হয়ে গেল অচল। একের অপরাধে অন্যের শাস্তি পাচ্ছে। পা বেচারা তো কোনো দোষ করেনি।
সকাল বিকাল দুবেলা পায়ে পেট্রোল মালিশ করলে কাজ হতো। পেট্রোল হচ্ছে বাতের মহাঔষধ, আর তার পা যা হয়েছে তাকে এক ধরনের বাতি বলা চলে, কারণ অমাবস্যা পূর্ণিমায় ব্যথা হয়। বাত হচ্ছে একমাত্র অসুখ যার যোগাযোগ আকাশের চাঁদের সাথে। পেট্রোল জোগাড় করাই মুশকিল। বোতলে করে 3 আঙুল পেট্রোল একবার মোটর স্ট্যান্ড থেকে নিয়ে আসলো। তার দাম পড়ল 5 টাকা। কি সর্বনাশের কথা! পেট্রোলের বদলে কেরোসিন তেল মালিশ করলেও হয়, তবে কেরোসিন তেলে সেরকম ধক নেই বলে মালিশের সঙ্গে সঙ্গে 1 চামচ করে খেতেও হয়। খাওয়ার সময় নাড়ি ভুঁড়ি উল্টে আসে, আর মুখ থেকে কেরোসিনের গন্ধ কিছুতেই যেতে চায় না। অনেকদিন পায়ে পেট্রোল বা কেরোসিন কিছুই দেওয়া হয় না বলে পায়ের অবস্থা আরও খারাপ হয়েছে। সারাক্ষণ যন্ত্রণা করে, তবে গত 2 দিন কোনো যন্ত্রণা করছে না। এটা খুবই ভালো লক্ষণ। মাদারগঞ্জের পীর সাহেবের লাল সুতা পায়ে বেঁধেছে বলে এটা হয়েছে কিনা কে জানে। পীর ফকিররা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন, তাদের জিন সাধন থাকে। জয়নাল মাথা থেকে সমস্ত চিন্তা ঝেড়ে ফেলে মাথাটাকে পরিষ্কার করার চেষ্টা করল। ঘুমানো দরকার, ঘুম আসছে না। ছেলেটাকে তাড়িয়ে দেওয়া ঠিক হয়নি, মনের খচখচানির জন্যেই ঘুম আসছে না। মাদারগঞ্জের পীর সাহেবের কাছ থেকে ঘুমের জন্য একটা লাল সুতা আনা দরকার। ঘুম ভাঙলে এখন আর ঘুম আসে না, বড় যন্ত্রণা হয়েছে। জয়নাল পাশ ফিরে শোয়, আর ঠিক তখন আগের মতো শীষের শব্দ হয়। জয়নাল কম্বলের ভেতর থেকে মাথা বের করল। বজলু ফিরে এসেছে। আগের মতো পায়ের কাছে কুণ্ডুলি পাকিয়ে শুয়েছে। মনে হয় কোথাও জায়গা পায়নি। হ্যাঁ বজলু, হ্যাঁ। শীষের শব্দ থেমে গেল। বজলু বস্তার ভেতর থেকে মাথা বের করল। এইরকম শব্দ হয় কেন? বজলু মাথা নিচু করে বসে আছে, কিছু বলছে না। ছ্যামরা ভয় পেল নাকি? শীত লাগে? আয় কম্বলের নিচে আয়। বজলু এক মুহূর্ত দেরি করল না। জয়নাল দরাজ গলায় বলল, এরপর থেকে আমার সাথে ঘুমাইস, অসুবিধা নাই। আচ্ছা। দেশ কই? সাইলতাপুর। বাবা জীবিত? না। মা? মা আছে। আবার বিয়া হইছে? সৎ বাপ তোরে নেয় না? না। চাচার সাথে ছিলি? এখন চাচাও নেয় না? বজলু জবাব দিল না। কম্বলের উষ্ণতায় তার চোখ ভেঙে ঘুম নেমেছে। শীষের শব্দও এখন আর আসছে না। এইরকম অদ্ভুত একটি শব্দ হয়তো সে শীতের কারণেই করত। আহা বেচারা! জয়নাল ছেলেটিকে হাত বাড়িয়ে আরো কাছে টেনে নিল। ঘুমো, আরাম করে ঘুমো। ট্রেনের শব্দ আসছে। এটা কোন ট্রেন? জারিয়া ঝাঞ্ঝাইলের ট্রেন নাকি? আজ মনে হয় সময় মতো এসে পড়েছে। নাকি মালগাড়ি? মালগাড়ির চলাচল এখন আর আগের মতো নেই। বিষয়টা কি মালবাবুকে একবার জিজ্ঞেস করলে হয়। জিজ্ঞেস করতে সাহসে কুলায় না। মালবাবুর মেজাজ খুব খারাপ। মেজাজ খারাপ, মুখও খারাপ। যা মুখে আসে বলে ফেলে। ভদ্রলোকের ছেলে এই ধরনের গালাগাল কার কাছে শিখল কে জানে। তবে মেজাজ ভালো থাকলে এই লোক অন্য মানুষ, খোঁজ খবর করে, এটা ওটা জিজ্ঞেস করে। এই যে গরম কম্বল জয়নাল গায়ে দিয়ে আছে, এই কম্বলও পাওয়া গেছে মালবাবুর কারণে। একদিন কথা নেই বার্তা নেই একটা কম্বল তার দিকে ছুঁড়ে দিয়ে বলল, যা এটা নিয়ে ভাগ। হারামজাদা বান্দির পোলা, তোরে যেন চোখের সামনে না দেখি। জয়নাল মনের গভীর আনন্দ চাপা দিয়ে সহজভাবে বলার চেষ্টা করল, আমি আবার কি করলাম? চোরের বাচ্চা আবার মুখের উপরে কথা বলে। চোরের ঘরের চোর, গোলামের ঘরের গোলাম। চোর বলায় জয়নাল কিছু মনে করেনি। চোর বলার হক মালবাবুর আছে। ওই তো কিছুদিন আগের ঘটনা। 10টা টাকা দিয়ে মালবাবু বললেন, জয়নাল যা তো 5 কাপ চা নিয়ে আয়। কাপ ভালো করে ধুয়ে দিতে বলবি গরম পানি দিয়ে। জয়নাল টাকা নিয়ে ছুটে বের হয়ে গেল, তবে চায়ের দোকানের দিকে গেল না। তার সারাদিন খাওয়া হয়নি। সে মজিদের ভাতের দোকানে চলে গেল। ইরি চালের মোটা মোটা ভাত আর মলা মাছের ঝাল তরকারি। 10 টাকায় এত ভালো খাবার সে অনেক দিন খায়নি। মলা মাছের এরকম স্বাদের তরকারি সে এই জীবনে চাখেনি। ভাত খেতে খেতে সে ভাবছিল মজিদ ভাইয়ের পা ছুঁয়ে সালাম করে। যে এমন তরকারি রাখতে পারে তাকে সালাম করা যায়। মালবাবুর সামনে পরের 7 দিন সে একবারও পড়ল না, দূরে দূরে সরে রইল। লোকটার স্মৃতিশক্তি খুবই খারাপ। 7 দিন পর তার কিছুই মনে থাকবে না, এইটাই একমাত্র ভরসা। হলো তাই। 7 দিন পর যখন মালবাবুর সঙ্গে প্রথম দেখা হলো, তিনি গম্ভীর গলায় বললেন,
কিরে, তোর খোঁজ খবর নাই, কোথায় ছিলি? জয়নাল বলল, শরীরটা জুইত ছিল না। আপনি আছেন কেমন? কাহিল কাহিল লাগতেছে। চুপ কর হারামজাদা, আমারে কাহিল দেখায়? তোর মতো অত বড় মিথ্যুক আমি জন্মে দেখি নাই। সুরের বাচ্চা, সামনে মিথ্যা বলে, লাত্তে খাইতে মন চায়? জয়নাল হাসে, তার বড় ভালো লাগে। পরিষ্কার বোঝা যায় মালবাবুর মনটা আজ ভালো। নিশ্চয়ই অনেক মালামাল বুকিং হয়েছে। যখন প্রচুর মালামাল বুকিং হয় তখন তার মেজাজটা ভালো থাকে। ওজনের হেরফের করে মালবাবু পয়সা পান, কাঁচা পয়সা। কাঁচা পয়সার ধর্ম হচ্ছে মানুষের মন ভালো করা। সবসময় দেখা গেছে যার হাতে কাঁচা পয়সা তার মনটা ভালো। তোর পায়ের অবস্থা কি রে জয়নাল? ভালো না। চিকিৎসা করা শেষ? বিনা পয়সা তো চিকিৎসা হয় না। 3 আঙ্গুল পেট্রোলের দাম ধরেন গিয়া 5 টাকা। পেট্রোল দিয়ে কি চিকিৎসা? পেট্রোল হইল আপনার বাতের 1 নম্বর চিকিৎসা। হারামজাদা বলে কি, তুই কি মোটর গাড়ি নাকি যে তোর পেট্রোল লাগবে? এইসব চিকিৎসা কোন শুয়োরের বাচ্চা তোদের শেখায়? বালবাবু সমানে মুখ খারাপ করেন। জয়নালের বড় ভালো লাগে। যাদের মুখ খারাপ তাদের মনটা ভালো থাকে। যা কিছু খারাপ মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে, জমে থাকছে না। ভদ্রলোকরা খারাপ কিছুই মুখ দিয়ে বলেন না, সব জমা হয়ে থাকে। তাদের জামা কাপড় পরিষ্কার, কথাবার্তা পরিষ্কার, চালচলন পরিষ্কার, আর মনটা অপরিষ্কার। এমনই অপরিষ্কার যে সোডা দিয়ে জাল দিলেও পরিষ্কার হবার উপায় নেই। এই জন্যই কোনো ভদ্রলোক বিপদে পড়লে জয়নালের বড় ভালো লাগে। ভদ্রলোক বিপদে পড়ে চোখ বড় বড় করে যখন এদিক ওদিক চায়, ফটাফট ইংরেজিতে কথা বলে, তখন বড়ই মজা লাগে। তবে ভদ্রলোকেরা সহজে বিপদে পড়ে না। বিপদে পড়ে তার মতো মানুষ। ভদ্রলোক বিপদে পড়লে বিপদ কেটে বের হয়ে যেতে পারে, তারা পারে না। তার চেয়েও যেটা ভয়াবহ, ভদ্রলোকরা তাদের বিপদ অন্যদের উপর ফেলে দিতে পারে। 3 বছরের আগের ঘটনাটা ধরা যাক। বৈশাখ মাস, সকাল 10টায় ইয়াদ আলী তার এক নতুন শাগরেদ নিয়ে উপস্থিত। ইয়াদ আলীকে দেখে স্টেশনে সাজ পড়ে গেল। ইয়াদ আলী যখন এসেছে তখন কাণ্ড একটা ঘটবে। ইয়াদ হচ্ছে সারা ময়মনসিংহের 1 নম্বর ঠগ। যে কোনো লোককে সে ঘোল খাইয়ে দিতে পারে। থানার ওসিকেও সে খোলা বাজারে নিয়ে বিক্রি করে দিতে পারে। ওসি টেরও পাবে না যে সে বিক্রি হয়ে গেছে। ইয়াদ আলী অতি ভদ্র, অতি বিনয়ী, বয়স 50-এর কাছাকাছি, সুন্দর চেহারা। লোকজন বলে ইয়াদ আলী উচ্চশিক্ষিত, বিএ পাশ। বিচিত্র না, হতেও পারে। ইয়াদ আলী যখন এসেছে তখন অঘটন একটা ঘটবেই। সবাই মনে মনে তার জন্য অপেক্ষা করতে লাগলো। জয়নাল জোকের মতো ইয়াদ আলীর পেছনে লেগে রইল। আজ সে কি করবে তা দেখা দরকার। ইয়াদ আলী ভৈরব লাইনের একটা গাড়িতে উঠে বসল। 2nd ক্লাস কামরা, যাত্রী বোঝাই। নতুন বিয়ে হওয়া বরকনে শ্বশুরবাড়ি যাচ্ছে। কামরা ওরাই রিজার্ভ করে নিয়েছে। শুধু এই কামরাই না, পাশের একটা কামরাও রিজার্ভ। ইয়াদ আলী গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে 2-3 জন হা হা করে উঠল, রিজার্ভ রিজার্ভ। ইয়াদ আলী মধুর হেসে বলল, এটা যে রিজার্ভ সেটা জানি ভাই, জেনে শুনে উঠলাম। নামুন নামুন। নেমে যাব, গাড়ি চলার আগে নেমে যাব। শুধু একটা কথা বলার জন্য উঠেছি। কোন কথা না, নিচে যান। এত অস্থির হলে তো ভাই চলে না। কি বলতে চাই এটা শুনেন। মসজিদ বানাবার জন্যে আমি চান্দা চাইতে আসি নাই। আপনাদের কাছে কোনো সাহায্য চাইতেও আসি নাই। আপনারা আমারে কি সাহায্য করবেন? আপনাদের নিজেদেরই সাহায্য দরকার। আমি একজন বয়স্ক মানুষ, আমার শরীরটাও ভালো না। সামান্য 2-একটা কথা বলতে এসেছি, না শুনেই আপনারা চেঁচাচ্ছেন নামুন নামুন। এটা কি ধরনের কথা? এটা কি ভদ্রলোকের কথা? আপনারা সব সময় মনে করেন ট্রেনে কেউ 2টা কথা বলতে চায় মানে ভিক্ষা চায়। ভাই, আমাকে কি ভিক্ষুক বলে মনে হয়? এই কি আমাদের শিক্ষা? এই কি? ইয়াদ আলীর মুখ দিয়ে কথার তুবড়ে বেরোতে লাগল। বরযাত্রী হতচকিত, কেউ কেউ খানিকটা লজ্জিত। একজন বলল, কিছু মনে করবেন না, যা বলতে চান বলুন। না, আমি কিছুই বলতে চাই না। বলার ইচ্ছা ছিল। আপনাদের দেখে ভদ্রলোক বলে মনে হয়েছিল। ভাবছিলাম মনের ব্যথার কথাটা বলি। এই পর্যায়ে ইয়াদ আলী থরথর করে কাঁপতে লাগলো। মনে হচ্ছে সে রাগ সামলাতে পারছে না। মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। ইয়াদ আলী কথা বন্ধ করে এক হাতে বুক চেপে বলল, শরীরটা যেন কেমন লাগছে। 1 গ্লাস পানি, 1 গ্লাস পানি।
বলতে বলতে মাথার চক্কর দেওয়ার ভঙ্গি করে সে লম্বালম্বিভাবে কয়েকজনের গায়ে পড়ে গেল। দারুণ হইচই, সবাই চেঁচাচ্ছে, পানি পানি, হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক, ডাক্তার কেউ আছে ডাক্তার। এই ভিড় এবং হট্টগোলের মাঝে ইয়াদ আলী সাকরেত কোণের দুটি সুটকেস নামিয়ে ফেলল। নামালো সবার চোখের সামনে, কেউ তা দেখলও না। জয়নাল শুধু বলল, বেটা সাবাস। ট্রেন ছাড়ার আগ মুহূর্তে ইয়াদ উঠে বসল, বলল, শরীরটা একটু ভালো লাগছে। সবাই ধরাধরি করে তাকে নামিয়ে দিল। ঘটনার একদিন পর দারুণ হইচই। পুলিশ এসে জয়নালের মতো যে কজনকে পেল সবাইকে ধরে নিয়ে গেল। জানা গেল ইয়াদ আলীর দল ৩১ ভরি সোনার অলংকার নিয়ে সরে পড়েছে। কনের কানে সামান্য দুল ছাড়া অন্য কোনো অলংকার ছিল না, সব সুটকেসে ভরা ছিল। বরের আপন মামা পুলিশের আইজি, তিনি প্রচণ্ড চাপ দিলেন। সেই চাপে গৌরীপুর স্টেশনে জয়নালের মতো সবাই গ্রেফতার হয়ে গেল। মজা মন্দ না, দোষ কে করে আর শাস্তি হয় কার। পুলিশের কাজকর্ম চমৎকার। কিছু জিজ্ঞেস করবার আগে খানিক্ষণ পিটিয়ে নিবে। আরে বাবা, কিছু প্রশ্ন করো, প্রশ্নের উত্তরে কি বলে মন দিয়ে শোনো, সেটা পছন্দ না হলে তারপরে পেটাও। তা না, প্রথমেই মার। রুলের গুতা যে এমন ভয়াবহ জয়নালের ধারণাতেও ছিল না। গুতা বসানো মাত্র বাবারে মারে বলে চিৎকার করা ছাড়া অন্য কোনো উপায় নেই। তাও ভালো, পুলিশের কারণে বাপ মার কথা মনে পড়ল। পুলিশের গুতা না খেলে মনে পড়ত না। এই দিক দিয়ে বিবেচনা করলে বলতেই হয় পুলিশ একটা সৎ কাজ করেছে। পিতামাতার কথা স্মরণ করিয়ে দিয়েছে, এতে পুলিশের কিছু সোয়াব হয়েছে বলেও তার ধারণা। মার খেলেও জয়নাল পুলিশের ওপর খুবই খুশি, কারণ পুলিশ কুলি সর্দার মোবারককেও ধরেছে। শুধু যে ধরেছে তাই না, বেধড়ক পিটিয়েছে। রুলের গুতাকে হারামজাদার রক্তভূমি করেছে। এত বড় একটা জোয়ান পুলিশের কাছে কেচোর মতো হয়ে গেছে, এটা দেখতেও ভালো লাগে। মোবারক শুধু যে কুলি সর্দার তাই না, গৌরীপুর স্টেশনের ক্ষমতাবান মানুষদের একজন। স্টেশন মাস্টারকেও তাকে সমীহ করে চলতে হয়। যদি মোবারকের সঙ্গে কখনো দেখা হয়, স্টেশন মাস্টার নরম গলায় বলে, কি মোবারক, ভালো? 15টার মতো মালগাড়ির পুরনো ওয়াগনে বিভিন্ন জায়গায় পড়ে আছে। এইসব ওয়াগনে দিব্যি সংসার ধর্ম চলছে। এক একটা ওয়াগন এক একটা বাড়ি। এই সবই মোবারকের দখলে। সে প্রতিটি পরিবার থেকে মাসে 100 টাকা ভাড়া কাটে। ভাড়ার অংশ বিশেষ স্টেশনের বড় অফিসার পায়। সিংহভাগ যায় মোবারকের পকেটে। একটা ওয়াগনে কয়েকজন দেহপ্রসারিণী থাকে। মোবারক তাদের তত্ত্বাবধায়ক। তার নিজের 2 বিয়ে, অতি সম্প্রতি আরেকটি বিয়ে করেছে। এক বিহারি বালিকা, নাম রেশমি। ওই বালিকার রূপ নাকি আগুনের মতো। জয়নালের মতো লোকজন, যাদের স্টেশন ছাড়া ঘুমানোর জায়গা নেই, যারা নম্বর কুলি নয় বা তেমন কোনো কাজকর্ম যাদের নেই, তারা মোবারককে জমের মতো ভয় পায়। মোবারকের ছায়া দেখলে তাদের আত্মা শুকিয়ে যায়। সেই মোবারককেও পুলিশে ধরল এবং পুলিশের গুতা খেয়ে সে রক্তবমি করল। এই আনন্দের কাছে নিজের মার খাওয়ার ব্যথা কিছুই না। দারোগা সাহেব যখন জয়নালকে বললেন, তুই কি জানিস বল। জয়নাল বলল, হুজুর মা বাবা। কথার কথা হিসেবে বলা, খাকি পোশাক পরা সবাইকে ঘন ঘন হুজুর মা বাবা বলতে হয়। আমি কিছুই জানি না, লুলা মানুষ। এই দেখেন ঠ্যাঙের অবস্থা, আমার লড়নের শক্তি নাই। নিঃশ্বাস নেবার জন্য থামতেই দারোগা সাহেব রুল দিয়ে কক করে পেটে আরেকটা গুতা দিয়ে বললেন, একজনের কাজ না, এটা হলো গ্যাংয়ের কাজ। কারা আছে এই গ্যাংয়ে বল। আবার রুলের গুতা। হুজুর বাবা, হুজুরের সঙ্গে মিথ্যা বলবো না। কে বা কাহারা এটা করেছে কিছুই জানি না, তবে আমার মনে সন্দেহ মোবারক কিছু কিছু জানে। জয়নাল মোবারকের নামটা লাগিয়ে দিল। মোবারককে এরা ছিলে ফেললে তার মনটা শান্ত হয়। চামড়া ছিলে লবণ দেওয়ার ব্যবস্থা থাকলে সে নিজের পয়সায় লবণ কিনে দিত। দারোগা সাহেব বললেন, মোবারককে তো সন্দেহ? কেন শুনি? ইচ্ছা করে আরেকজনের নাম লাগাচ্ছিস, বজ্জাতের বজ্জাত। হুজুর মা বাবা, নাম লাগানোর কিছু নাই। স্টেশন কন্ট্রোল করে মোবারক। স্টেশনে কি হয় না হয় সবই তার জাননের কথা। বাবা, তুই দেখি ইংরেজিও পারিস। স্টেশন কন্ট্রোল, কে কাকে কন্ট্রোল করে এখন দেখবি। কোনো বজ্জাতের পাছায় চামড়া থাকবে না। 1 মাস পাছা রোদে দিয়ে শুকাতে হবে। 3 দিনের দিন সবাই খালাস পেয়ে গেল, শুধু মোবারক আটকা রইল। সে ছাড়া পেল 7ম দিনে।
তবে যে মুবারক ছাড়া পেল সেই মুবারককে কেউ চেনে না। শুকিয়ে চটি জুতা হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না। নিশ্চয়ই বেকায়দা জায়গায় পুলিশের রুলের গুতা লেগেছে। কিছু খেলেই বমি করে ফেলে, সেই বমির সঙ্গে রক্ত উঠে আসে। মালবাবু তাকে দেখে আঁতকে উঠে বললেন, আহা, কি অবস্থা করেছে! হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করা, নয়তো মারা পড়বি। সিগন্যাল বাবু বললেন, এরা এত সহজে মরে না, 2-1 দিন যাক, দেখবেন ঠিক আগের অবস্থা। সিগন্যাল বাবুর কথা ঠিক হল না। 7 দিনেও মোবারকের অবস্থা 19-20 হল না, আরও যেন কাহিল হল। নতুন কুলি সর্দার হল হাসিম, মোবারকের ঘনিষ্ঠ শাগরেদ। এই হাসিমের দলই মোবারককে খুন করল। ইঞ্জিন শার্টিং করছিল, নির্জন জায়গা, লোকজন নেই। হঠাৎ সেই ইঞ্জিনের সামনে মোবারককে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হল। হাসিম দৌড়ে এসে স্টেশন মাস্টারকে খবর দিল। কাঁদো কাঁদো গলায় বলল, বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে, মোবারক কাটা পড়েছে, শার্টিং ইঞ্জিনের নিচে পড়ছে, দক্ষিণের সিগন্যাল পয়েন্টের 10-15 হাত পিছনে। পুলিশ কি? নিজের চোখে দেখা মাস্টার সাহেব। মোবারক তো নড়তেই পারে না, সে এত দূর গেল কিভাবে? মৌতে টানছে, কি করবেন কন? মৌতে টানলে না গিয়ে উপায় নাই, বড়ই দুঃখের সংবাদ। হাসিম চোখে গামছা দিয়ে খানিক্ষণ কাঁদল। কান্নার ফাঁকে যা বলল তার অর্থ হচ্ছে, মোবারক ভাই একটা মানুষের মতো মানুষ ছিল, তার মৃত্যুতে দুনিয়ার যা ক্ষতি হল তা পূরণ হবার নয়। তবে হাসিম সেই ক্ষতি দ্রুত পূরণ করার চেষ্টা করল। মোবারকের তৃতীয় বউ রেশমা নামের বালিকাটিকে বিয়ে করল। রেল ওয়াগনগুলির কর্তৃত্ব নিল, কেউ বাধা দিল না। হাসিম মোবারকের মতো মূর্খ ছিল না। সে একের পর এক ক্ষমতা দখল করল খুব সাবধানে, সেই সঙ্গে নিজের ক্ষমতা বৃদ্ধিও করল। মোবারক নম্বর কুলির সংখ্যা বৃদ্ধিতে কখনো রাজি ছিল না। হাসিম সেই কাজটিও করল। কুলির সংখ্যা বাড়ুক, যত সংখ্যা বাড়বে ততই ভালো। সংখ্যা বাড়া মানে শক্তি বৃদ্ধি। একদিন জয়নালের কাছেও এলো। জয়নাল ভাই, নম্বরে কুলির দরখাস্ত করেন, সবে করতেছে। জয়নাল বিব্রত ভঙ্গিতে বলল, কি যে কন, আমার কি ক্ষমতা আছে? একটা বালিশ হাতে নিলে মনে হয় গাঢ় পাহাড় হাতে নিলাম। দেখেন পাউডার অবস্থা, আমার মৃত্যু সন্নিকট। আইজ পাও খারাপ, কাইল ভালো হইব, অসুবিধা কি? দরখাস্ত দেন, ফরমের দাম 2 টাকা। গুন্ডাপাটাদের সঙ্গে বিবাদ করে লাভ নেই। দরখাস্ত করে দিয়ে জয়নাল হল 41 নম্বর কুলি। লাল শার্ট বানাতে হবে নিজের খরচায়। শার্টের বুক পকেটে নম্বর লেখা থাকবে। আরও নিয়মকানুন আছে, সেই সব নিয়মকানুন কাগজে কলমে লেখা। 1. যাত্রীগণের সহিত সদা সর্বদা ভদ্র ব্যবহার করিতে হইবে। 2. মালামাল পরিবহনে মন প্রতি 2 টাকা হিসাব মানিয়া চলিতে হইবে। মালের ওজন প্রসঙ্গে কোনো প্রশ্ন উঠিলে রেলওয়ে কর্মচারীদের সাহায্য নেওয়া যাইবে। 3. অবৈধ মালামাল পারাপার করা যাইবে না। কোনো মালের ব্যাপারে সন্দেহ হওয়া মাত্র রেলওয়ে পুলিশকে অবহিত করিতে হইবে। টাকার অভাবে জয়নাল লাল জামাটা বানাতে পারেনি। লাল জামা থাকুক বা না থাকুক, সে একজন নম্বরী কুলি, এটা কম কথা না। গরিপুর রেল স্টেশনে ভোর হয়েছে, চারদিকে ঘন কুয়াশা। 2 ডাউন মোহনগঞ্জ ময়মনসিংহ প্যাসেঞ্জার স্টেশনে দাঁড়িয়ে আছে। যাত্রীতে ট্রেন ঠাসা, হইচই কলরবের সীমা নেই। বজলু এখনো ঘুমোচ্ছে। জয়নাল বজলুকে রেখে ট্রেনের দিকে এগিয়ে গেল। দীর্ঘদিনের অভ্যাস, ট্রেন দেখলেই কাছে যেতে ইচ্ছা করে। আজ পা ফেলতে কষ্ট হচ্ছে না। ব্যাপারটা কি, সেরে যাচ্ছে? মাদারীগঞ্জের পীর সাহেব মনে হচ্ছে সহজ পাত্র না। এই বুড়ো, এই! তাকেই কি ডাকছে? তার বয়স 40ও হয়নি, এখনই তাকে বুড়ো ডাকছে? মাথার চুলগুলির জন্য এরকম হয়েছে। কোমরে ব্যথা পাওয়ার সঙ্গে সঙ্গে সব চুল পেকে গেল। আল্লাহর কি লীলা, সে ব্যথা পেল কোমরে, তার ফলে একদিনে মাথার চুল পেকে গেল। অন্যদিকে পা হলো অচল, কোমরের কিছুই হলো না। আল্লাহ তাআলার এটা কেমন বিচার? এই বুড়ো, এই! জয়নাল লেগিয়ে গেল। জানালার পাশে কুচি কুচি বুকে একটা মেয়ে বসে আছে, তার কোলে একটি শিশু। শিশুটি তার স্বরে চেঁচাচ্ছে। মেয়েটির পাশে তার স্বামী, সেই বেচারার কোলেও একটি শিশু। সেই শিশুটিও কাঁদছে, মনে হচ্ছে যমজ। যমজ বাচ্চারাই একসঙ্গে কাঁদে, হাসে। জয়নাল বলল, কি বিষয় আম্মা? একটু পানি এনে দিতে পারবে? খাবার পানি? টিউবওয়েলের পানি আছে, ভালো পানি, 1 চুমুকে শরীর ঠান্ডা। আর গরম পানি দিতে পারবে? আল্লাহ ভরসা, চায়ের দোকানে একটা টাকা দিলেই গরম পানি দিব। এই নাও, এই ফ্লাস্কটাতে গরম পানি,
আর এইটাতে রেগুলার পানি, মানে ঠান্ডা পানি। গরম পানির জন্য 2 টাকা দেন আম্মা। মেয়েটি টাকা খুঁজছে। তার বিশাল কালো ব্যাগে সম্ভবত 1 টাকার কোনো নোট নেই। মেয়েটির স্বামী বিরক্ত গলায় বলল, তুমি পানি আনার জন্য এসব পাত্র দিচ্ছ কেন? এছাড়া আর কি দেব? আর কি আছে? মেয়েটির স্বামী ইংরেজিতে কিসব বলল, যার মানে খুব সম্ভব এই লোক পাত্রগুলি নিয়ে পালিয়ে যাবে। জয়নাল ইংরেজি বুঝে না, কিন্তু মানুষের ভাবভঙ্গি বুঝতে পারে। সে মেয়েটির স্বামীর দিকে তাকিয়ে নরম স্বরে বলল, মানুষকে এত অবিশ্বাস করা ঠিক না। লোকটি মনে হচ্ছে এই কথায় লজ্জা পেল। পাক, মাঝে মাঝে লজ্জা পাওয়া ভালো। ভদ্রলোক লজ্জা পেলে দেখতে ভালো লাগে। চোখ মুখ লাল হয়ে যায়, কথা ঠিকমতো বলতে পারে না, তোতলাতে থাকে। মেয়েটা তার কালো ব্যাগে টাকা খুঁজে পেয়েছে। সে স্বামীর দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে দামি একটা ফ্লাস্ক এবং পানি রাখার চমৎকার একটা পাত্র বাড়িয়ে ধরল। ধুয়ে নিও কেমন? আচ্ছা আম্মা। তাড়াতাড়ি আসবে, আমি 5 টাকা বকশিস দেব, বাচ্চাকে দুধ খাওয়াতে হবে। জয়নাল তার খোড়া পা নিয়ে যথাসম্ভব দ্রুত এগুতে লাগল। ঠান্ডা এবং গরম পানি নিয়ে ফিরে যাবার প্রশ্নই ওঠে না। সে লাইন টপকে বাজারে চলে গেল। জিনিস দুটির জন্য আশাতীত দাম পাওয়া গেল, 220 টাকা। চাপাচাপি করলে 250 পাওয়া যেত। যাক, যা পাওয়া গেছে তাই বা মন্দ কি? 220 টাকা খেলা কথা না। হাত এখন একেবারে খালি। বাচ্চা দুটোর জন্য খারাপ লাগছে। আহা, কি অবোধ শিশু, পেটের খিদে কাঁদছে। তবে ওরা কিছু একটা ব্যবস্থা করবেই। তাছাড়া শিশু হচ্ছে ফেরেশতা। আল্লাহ তাআলা নিজেই এদের উপর লক্ষ্য রাখেন। খিদের চোটে এরা কিছুক্ষণ কাঁদবে, এরও ভালো দিক আছে। চিৎকার করে কাঁদলে ফুসফুস পরিষ্কার থাকে। ক্ষয়, কাশ, হাঁপানি এইসব কখনো হয় না। সব মন্দ জিনিসের একটা ভালো দিকও আছে। ঘণ্টাখানিক পর জয়নাল স্টেশনে ফিরল। ট্রেন চলে গেছে, স্টেশন ফাঁকা। বজলু কম্বল ভাঁজ করে বগলে নিয়ে চুপচাপ বসে আছে। ঠোঙায় করে জয়নাল পরোটা ভাজি নিয়ে এসেছে। বজলুকে ঠোঙাটা এগিয়ে দিয়ে দরাজ গলায় বলল, আরাম কইরা খা। বজলু আগ্রহ করে খাচ্ছে, বারবার তাকাচ্ছে জয়নালের দিকে। এই অবিশ্বাস্য ঘটনায় সে অভিভূত। জয়নাল বলল, কেউ কি আমারে খুঁজছে? বজলু নাসূচক মাথা নাড়ল। জয়নাল রেলওয়ে হিন্দুর টি স্টলের সামনে বেজার মুখে দাঁড়িয়ে আছে। হিন্দুর টি স্টল চালায় পরিমল। তার ব্যবহার খুবই খারাপ, তবে চা বানায় ভালো। অন্য জায়গায় আধা কাপ চা দিয়ে 1 টাকা রেখে দেয়, পরিমল তা করে না। জয়নাল বলল, পরিমল দা, 1 কাপ চা দেখি, গরম হয় যেন। পরিমল মুখ বিকৃত করে বলল, কাছে আয়, হা কর, মুখের মধ্যে চা বানায় দিই, গরম চা। জয়নাল পরিমলের কথা শুনেও না শোনার ভান করল। সকালবেলায় ঝগড়া করে লাভ নেই। পকেটে এতগুলো টাকা নিয়ে ঝগড়া করতেও মন চায় না। মানুষের যাবতীয় ক্ষুদ্রতা ও তুচ্ছতা ক্ষমা সুন্দর চোখে দেখতে ইচ্ছে করে। পরিমল দা, আমার এই পোলাডারে 1 কাপ মালাই চা দাও, সর যেন থাকে। পরিমল চোখের কোণে বজলুকে এক ঝলক দেখল। শুকনো গলায় বলল, আগে টাকা দে, 5 টাকা। 5 টাকা? কি কও তুমি? মালাই চা 2 টাকা কাপ, আর তোর কাছে আগে পাওনা 2 টাকা। জয়নাল নিতান্ত অবহেলায় 100 টাকার একটা নোট বের করল। যেন এরকম বড় নোট সে প্রতিদিনই বের করে। এটা কিছুই না। সে উদাস গলায় বলল, ভাঙতি না থাকলে নোট রেখা দাও, যখন ভাঙতি হয় দিবা। টাকা পাইছস কই? এইটা দিয়া তো তোমার দরকার নাই পরিমলদা। তুমি হইলা দোকানদার মানুষ। কাস্টমার তোমারে হুকুম দিব, সেই হুকুমে তুমি জিনিস দিবা, পয়সা নিবা। তুমি হইলা হুকুমের গোলাম। কথাটা বলে জয়নাল খুব তৃপ্তি পেল। উচিত কথা বলা হয়েছে। শালা মালাউনের এখন আর মুখে কথা নাই। পরিমলের দোকানের চা আজ অন্যদিনের চেয়ে ভালো লাগলো। চায়ের মধ্যে তেজপাতা দেয় কেমন একটা পায়েস পায়েস গন্ধ। জয়নাল দরাজ গলায় বলল, দেখি পরিমলদা, 1 কাপ চিনি বেশি করে দিবা। পরিমল 1 কাপ চা বাড়িয়ে দিল। বজলু আগের কাপ এখনো শেষ করতে পারেনি, ফু দিয়ে দিয়ে খাচ্ছে। এক একটা চুমুক দিচ্ছে আর জয়নালের দিকে তাকাচ্ছে। জয়নাল মনে মনে ভাবল, এই ছেলেটার একেবারে কুকুর স্বভাব। কুকুরকে খেতে দিলে সে মালিকের দিকে একটু পরপর তাকায়, আবার লেজ নাড়ে। এই হারামজাদাও তাই করছে। লেজ নেই বলে লেজটা নাড়তে পারছে না। জয়নালের হঠাৎ মনে হল, আল্লাহ তাআলা সব জন্তুকে লেজ দিয়ে পাঠালো, মানুষকে কেন লেজ দিল না? কুকুর, বিড়াল, বাঘ, সিংহ সবারই লেজ আছে। মানুষের থাকলে তো কোনো ক্ষতি হতো না। আসলেই চিন্তার বিষয়।
কাউকে জিজ্ঞেস করে জিনিসটা জানা দরকার। জয়নালের মনে মাঝে মাঝে উচ্চ শ্রেণীর কিছু চিন্তাভাবনা আসে। তখন কেন জানি বড় ভালো লাগে, নিজেকে অন্যের চেয়ে আলাদা বলে মনে হয়। বেশিরভাগ মানুষই তো এক পদের, খাও আর ঘুমাও, এর বাইরে কোনো চিন্তা নেই। আল্লাহ তাআলা চিন্তা করার যে ক্ষমতা মানুষকে দিয়েছে, সেই ক্ষমতা কয়জনের কাজে লাগায়? যাই পরিমলদা, চা ভালো বানাইছো, একটা টেকা বেশি রাখো, বকশিস। তোমারে বকশিস করলাম, হি হি হি। আরামজাদা বকশিস দেখায়, লাত্তি খাবি? জয়নাল দাঁত বের করে হাসল। জায়গা মতো অপমান করা হয়েছে, অনেকদিন মনে রাখবে। ভাঙতি টাকা সবই ফেরত দিয়েছে। মালাউন জাতের এই এক গুণ, টাকা পয়সার ব্যাপারে খুব সাবধান। মুসলমান হলে বলতো, টাকা থাকুক আমার কাছে, এখন ভাঙতি নাই, ভাঙতি হলে নিবি। তারপর আজ দিব কাল দিব করে খালি ঘুরাতো। বজলু পেছনে পেছনে আসছে, আসুক, অসুবিধা কি? ভাঁজ করা কম্বল বগলে ধরে আছে। জয়নালের জন্য সুবিধাই হলো, ঝাড়া হাত পা, সাথে আছে চৌকিদার। খিদা লাগছে নাকি রে? ওই বজলু। কিরে বেটা, পরোটা ভাজি তো খাইলি একটু আগে, এখন খাইলি মালাইসা। এক মালাইসা খাইয়া একদিন থাকা যায়, খিদা সহ্য করার অভ্যাস কর, পরে কামে লাগবো। এইসব অভ্যাস ছোটবেলায় করা লাগে, বুঝছস? পানবিড়ির দোকান থেকে জয়নাল 1 প্যাকেট স্টার সিগারেট কিনল। সিগারেট ধরালো না, আস্ত একটা প্যাকেট তার পকেটে। এই আনন্দটা সে ভোগ করতে চায়। সে হাঁটছে স্টেশনের শেষ মাথার দিকে, ওইদিকে সিগন্যাল ঘর। সিগন্যাল ম্যান পাগলা রমজানের সঙ্গে তার মোটামুটি খাতির আছে। রমজানকে সে ডাকে রমজান ভাই, এবং বেশ ভক্তি শ্রদ্ধা করে, কারণ ওই লোকটা আর 10টা লোকের মতো না। চিন্তা ভাবনা করে, কিছু কিছু চিন্তা বড় জটিল চিন্তা, যা জয়নালের মাথাতেও ঢুকে না। আবার কিছু কিছু চিন্তা পানির মতো, বুঝতে অসুবিধা হয় না। গত বর্ষায় এরকম একটা চিন্তা শুনে সে বড় অভিভূত হয়েছে। সেদিন ঘোর বর্ষা, রমজান ভাই চাবির গোছা নিয়ে লাইন বদলাতে যাচ্ছে। কাজটা দেখতে সহজ হলেও আসলে সহজ না। একটা ভারী লোহার দণ্ড একদিক থেকে অন্যদিকে নিতে হয়। তখন ঘটাং করে লাইনটা বদল হয়। ট্রেন এলে আগের লাইনে না গিয়ে তখন যাবে অন্য লাইনে। রমজান বলল, ও জয়নাল, আমার সাথে আয়, ছাতা ধরবি, আটতে পারিস তো? পারি, চলেন যাই। যেতে যেতে রমজান বলল, একজন কেউ সাথে থাকলে সুবিধা, পয়েন্টটা তুলতে কষ্ট হয়, বয়স হইছে, রিটায়ারের টাইম। জয়নাল বলল, যখন দরকার হইব খবর দিয়েন, আমি আছি। ঝুম বৃষ্টির মধ্যে ছপছপ করে দুজন যাচ্ছে। তখন রমজান একটা ভাবনার কথা বলল, ও জয়নাল, একটা কথা বলি শোন। বলেন রমজান ভাই। আমার বেতন হইল 430, এর সাথে মেডিকেল 10, 440। আমি মানুষটা ছোট পদের কিনা কদেহি। 440 টাকা কি হয়? একটা ঘোড়ারও খাওয়ান হয় না, ঠিক কিনা? ঠিক। এই আমার হাতে কি ক্ষমতা চিন্তা করছস? একবার যদি লাইন উল্টাপাল্টা কইরা দেই, তাহলে যে অ্যাক্সিডেন্ট হইব, সেই অ্যাক্সিডেন্টে মানুষ মরব কম হইল 1000। কি সর্বনাশ! 1000 মানুষের জান হাতের মুঠায় নিয়ে কাম করি, বুক দরপর করে। বুঝলি? বুঝলি জয়নাল? আমারও বুক দরপর করতেছে রমজান ভাই। তোরে গোপনে একটা কথা কই, মন দিয়া শোন। একদিন দিমু অ্যাক্সিডেন্ট বাজাইয়া। কি কইলেন? আমি এক কথা একবারই কই, 10 বার কই না। অ্যাক্সিডেন্ট বাজাইবেন? কোন দিন? যে কোনো দিন হইতে পারে, আইজও হইতে পারে। কি সর্বনাশের কথা? সর্বনাশ বলে সর্বনাশ, এর নাম সারে সর্বনাশ। কথা কিন্তু গোপন রাখবি, কাকপক্ষেও যেন না জানে। কাকপক্ষী না জানার মতো গোপন সংবাদ এটা না। স্টেশনে সবাই জানে। পাগলা রমজান নাম তো শুধু শুধু হয়নি, এসব কথাবার্তার জন্যই হয়েছে। তবে লোকটার মাথায় চিন্তা খুব ভালো খেলে, এই জন্যই তাকে খুব ভালো লাগে। লেজ বিষয়ক যে চিন্তাটা জয়নালের মাথায় এসেছে, এর সহজ ব্যাখ্যা একমাত্র রমজান ভাই দিতে পারেন। রমজানকে পাওয়া গেল ঘুমটি ঘরে। জয়নালকে দেখেই বলল, হিরে জয়নাল, আসোস কেমন? ভালা। সাথে এই পোলা কি? স্টেশনের পোলা আছে আমার সাথে। সিগারেট খাইবেন রমজান ভাই? নিজের পয়সা ছাড়া অন্যের জিনিস খাই না। জয়নাল এটা জানে,
তবু ভদ্রতা করল। তার সঙ্গে স্টার সিগারেটের প্যাকেট আছে। রমজান ভাই রাজি থাকলে পুরো প্যাকেটটা দিয়ে দিত। বড় ভালো লোক, ভালো লোকের জন্যে কিছু করতে ইচ্ছা করে। রমজান ভাই, কি? একটা চিন্তা আসছে মাথার মধ্যে। চিন্তাটা হইল লেজ নিয়া। সব জন্তুর লেজ আছে। এই যে ধরেন একটা টিকটিকি, এরও লেজ আছে। মানুষও তো ধরতে গেলে একটা জন্তু, এর লেজ নাই। এর কারণটা কি? রমজানকে এই তথ্য মনে হলো খুব নাড়া দিয়েছে। সে চোখ বন্ধ করে বসে আছে, মাঝে মাঝে মাথা নাড়ছে। জয়নাল, জি? ভাবনার খোরাক আছে এর মধ্যে। দেখি চিন্তা কইরা কিছু পাই কিনা। আজ তাহলে যাই রমজান ভাই। রমজান হ্যাঁ না কিছুই বলল না, আবার গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। জয়নাল তাকে ভালো চিন্তার খোরাক দিয়ে গেছে। সব জাতির লেজ আছে, মানব জাতির লেজ নাই। বিষয়টা কি? কুয়াশা ভেঙে রোদ উঠেছে। মোহনগঞ্জের ট্রেন চলে এসেছে। আজ তুলনামূলকভাবে ভিড় কম। ছাদের উপর মানুষ নেই। দাঁড়িয়ে থাকা ট্রেন দেখার আনন্দই আলাদা। লোকজন উঠছে নামছে, হইচই হচ্ছে। পানওয়ালা, চাওয়ালা, নিম টুথ পাউডার, জামে মসজিদের চাঁদার খাতা হাতে মৌলানা, ফকির, মিসকিন, কত ধরনের মানুষ এ কামরা থেকে ও কামরায় যাচ্ছে। কতগুলি মানুষের রুটি রোজগার এই ট্রেনের উপর নির্ভর করছে। কি বিরাট কর্মকাণ্ড! ভালো লাগে, দেখতে ভালো লাগে। জয়নাল গাঢ় স্বরে ডাকল, ও বুঝলু? জি? উনহানে এই ট্রেন যাইব কদেহি? জানি না। মোহনগঞ্জ। এইসব জানা দরকার, বুঝলি? আমরা যারা স্টেশনে থাকি, ট্রেন হইল আমরা রুটি রোজগারের মালিক। এই মালিকের খোঁজ খবর না রাখলে জিনিসটা অন্যায় হয়। ঠিক কইলাম না? বুঝলো? হ্যাঁ সূচক মাথা নাড়ল। জয়নাল গম্ভীর গলায় বলল, ট্রেনের সাথে রুটি রোজগার বান্ধা এমন মানুষ হইল দুই কিসিমের, চলন্তি মানুষ আর বসন্তি মানুষ। যারা ট্রেনের লগে লগে চলে তারা চলন্তি, আর যারা ট্রেনের লগে চলে না তারা বসন্তি। ইজ্জত বেশি বসন্তি মানুষের। অনেকক্ষণ পর স্টার সিগারেটের প্যাকেট খুলে জয়নাল সিগারেট ধরালো। আগে কত সিগারেট খেয়েছে, এত ভালো লাগেনি। তখন সবসময় একটা আতঙ্ক ছিল, এটা শেষ হলেই আরেকটা কখন জোগাড় হবে, কিভাবে জোগাড় হবে। এখন এই অবস্থা না। 9টা সিগারেট পকেটে আছে। একটা শেষ হবার সঙ্গে সঙ্গে সে ইচ্ছা করলে আরেকটা ধরাতে পারে। কারোর কিছু বলার নেই। জয়নাল মোহনগঞ্জ লাইনের গাড়িটার মুখোমুখি হয়ে রোদে বসল। সারাদিনে গায়ে প্রচুর রোদ লাগিয়ে রাখলে রাতে শীত কম লাগে। এইসব জ্ঞানের কথা সে অনেক ভেবে চিনতে বের করেছে। বজলুকে শিখিয়ে যাবে। এই ছেলের কাজে লাগবে। ছেলেটির প্রতি সে যথেষ্ট মমতা বোধ করছে। ও বজলু। জি? এই স্টেশনে আমি যখন পড়তুম আসি, তখন আমি তোর মতো আসিলাম। আমরা 3 জন আইসা উঠলাম। আমি, আমার বাপজান আর আমার বোন শাহেদা। 3 জনের মধ্যে আমি টিকলাম। বাপজান প্রথম বছরই শেষ। শাহেদারে স্টেশন মাস্টার বাসার কাম দিল। তারপর যখন বদলি হইল সাথে নিয়ে গেল। এখন কই আছে জানে আল্লাহ মাবুদ। তোর খিদা লাগছে? না, তুই থাক বইয়া, একটা মালাই চা খাইয়া আসি। শরীরটা জুইত লাগতেছে না। কম্বল সাবধান। ধর, এই টাকাটা পকেটে রাখ। বাদাম টাদাম মনে চাইলে খাইবি। বাদামের বড় গুণ কি জানোস? না। বাদাম হইল খিদার জম। 100 টাক বাদাম আর 2 গ্লাস পানি হইলে পুরা একটা দিন পার করন যায়। মানুষের রোজগার পাতি সব দিন সমান হয় না, তখন এইসব বিদ্যা কাজে লাগে। জয়নাল উঠে দাঁড়ালো। পাটা আবার যন্ত্রণা দিচ্ছে। যন্ত্রণাকে সে আমল দিল না। শরীরের ব্যথা বেদনা, পেটের খিদা, এইসব জিনিসকে আমল দিলেই এরা পেয়ে বসে। এদের সবসময় তুচ্ছ জ্ঞান করতে হয়। পরিমলের দোকানে ভিড় এখন কম। মোহনগঞ্জের ট্রেন ঘণ্টি দিয়ে দিয়েছে। কাস্টমাররা উঠে চলে গেছে। পরিমলের ছোট শালা ট্রেনের কামরায় কামরায় চা ফেরি করে। মোট 15 কাপ চা সে দিয়েছে। ফেরত এনেছে 14 টাকা। আরেকটা কাপের খোঁজ পাওয়া যাচ্ছে না।
9-10 বছরের ছেলেটা ভয়ে আতঙ্কে নীল হয়ে আছে। তার দাদাবাবুর নিষ্ঠুরতা এবং নির্মমতার সঙ্গে সে পরিচিত। পরিমল বরফ শীতল গলায় ছেলেটাকে বলল, আমি ইতিং বিতিং কোনো কথা শুনতে চাই না। তুই যে এখান থেকে বারস তা পাইনা দিবি, না আনলে খুন্তি আগুনে পুড়ে ছ্যাঁকা দিমু। 3খান ছ্যাঁকা আছে, এইটা লইয়া হইব চাই। বেজোর সংখ্যা ছিল, জোর সংখ্যা হইব। গিদরের বাচ্চা গিদর, খাউন ছাড়া আর কিছু শিখে নাই। বোয়াল মাছের মতো মুখ মিলতে শিখছে। ছেলেটা ভয়ে কাঁদতেও পারছে না। আরেকবার সে কাপ গুনতে বসল। হয়তো তার মনে ক্ষীণ আশা কোনো অলৌকিক উপায়ে কাপের সংখ্যা বেড়ে যাবে। জয়নালের মনটা খারাপ হয়ে গেল। শৈশবে ট্রেনে চা ফেরির কাজ সেও করেছে। তখন হিন্দুর টি স্টলের মালিক ছিলেন শ্রীনিবাস। বড়ই ভালো লোক। সে কত কাপ হারিয়েছে, ভেঙে ফেলেছে। কাস্টমারের কাছ থেকে পয়সা নেয়ার আগেই ট্রেন ছেড়ে দিয়েছে। পেছন পেছন দৌড়েও কোনো লাভ হয়নি। একবার ট্রেন ছেড়ে দিলে কাস্টমারদের কি যেন হয়, তারা কিছুতেই মানিব্যাগ খুঁজে পায় না, নানান পকেট হাতড়ায়। একসময় পাওয়া যায়, কিন্তু দেখা যায় ভাঙতি নেই। তার ট্রেনের পেছনে ছোটাটাই সার হয়েছে। মুখ শুকনো করে সে দুঃসংবাদ দিয়েছে শ্রীনিবাসকে। শ্রীনিবাস উদাস গলায় বলেছে, মন খারাপ করিস না, যার যার পয়সা তার তার কাছে। এই কথায় শ্রীনিবাস কি বুঝাত কে জানে। তবে একটা জিনিস জয়নাল বুঝত, সেটা হচ্ছে শ্রীনিবাস বড় ভালো লোক ছিলেন। আফসোসের কথা, ওই লোক ইন্ডিয়া চলে গেল। ভালো ভালো হিন্দু সব চলে গেছে, খারাপগুলি পড়ে আছে, এইটাই আফসোস। পরিমলের মতো হাড় হারামজাদা থেকে গেল। সে চলে গেলে কি হতো? বাচ্চা ছেলেটাকে সত্যি সত্যি গরম খুন্তির ছ্যাঁকা দেয় কিনা কে জানে। দিতেও পারে, না দিলে এই ছেলে এত ভয় পাচ্ছে কেন? পরিমলদা, পুলাটারে কিছু কইও না, পোলাপান মানুষ, বাদ দেও। খামাখা কথা কইস না তো জয়নাল। কাপের দাম কে দিব? তুই দিবি? হ দিমু। তোর টেকা কি বেশি হইছে? হইছে, দিন তো সমান যায় না। একটা মালাইসা দাও, আর কাপের দাম কত কও দিতাছি। অসুবিধা নাই, চায়ের মধ্যে চিনি বেশি দিবা। জয়নাল পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করল। উদাস গলায় বলল, ধরো একটা সিগারেট, ধরাও পরিমলদা। জয়নালের পাশে বসে চা খাচ্ছে একজন অল্পবয়স্ক ক্যানভাসার। তার পরনে চকচকে প্যান্ট শার্ট, হাতে অ্যাটাচি কেস। প্রথম দর্শনে মনে হবে ভদ্রলোক, সেকেন্ড ক্লাসের যাত্রী। শুধু অভিজ্ঞ চোখই বলতে পারবে এ আসলে একজন ক্যানভাসার, যে শুল বেদনার ওষুধ কিংবা কান পাকার ওষুধ বিক্রি করে। জয়নাল লোকটির দিকে তাকিয়ে সহজস্বরে বলল, ভাইজান কি? লোকটা প্রথম একটু চমকে উঠল, তারপর নিজেকে সামলে নিয়ে বলল, বাতের ওষুধ। নিজেই বানান? স্বপ্নে পাওয়া ওষুধ। 32 পদের গাছের শিকড় লাগে, সব গাছও এই দেশে নাই, আসাম থেকে আনাতে হয়, বড়ই যন্ত্রণা। জয়নাল মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এই ছেলে নিতান্তই আনাড়ি, ক্যানভাসিংয়ে নতুন নেমেছে, সুবিধা করতে পারছে না। ক্যানভাসিংয়ে বুদ্ধি লাগে, এই ছেলে বোকা কিসেমের। জয়নাল গলায় কৌতূহলের ভঙ্গি করে বলল, স্বপ্নটা কে দেখল? আমার পিতাজি দেখেছেন। সব মানুষ স্বপ্নে কেবল বাতের ওষুধ পায়, বিষয়টা কি কন দিহি? এই লাইনে 5 জন স্বপ্নে পাওয়া বাতের ওষুধ বেশি, আপনার নিয়া হইল 6। আমি এই লাইনের না, আমি ময়মনসিংহ জামালপুর লাইনের। স্বপ্নে এসে ভালো কোনো ওষুধ পান না? ভালো ওষুধ মানে? এই ধরেন খিদা নষ্ট হনের ওষুধ, তা হইলে গরিবের উপকার হইত। লোকটি বিরক্ত চোখে তাকাচ্ছে। জয়নাল বলল, আপনার পিতাজি যদি জীবিত থাকে তাহলে তারে বলেন স্বপ্নে খিদার বড়ি জোগাড় করতে, খুব চলব, 1 বড়িতে লাখপতি। মস্করা করতেছেন? না, মস্করা করব কেন? আপনি তো আমার দুলাভাই না। নেন সিগারেট নেন, চা খাইবেন? খান আর 1 কাপ, আমি দাম দিব। টাকা পয়সা হইল হাতের ময়লা। পরিমলদা, ইনারে 1 কাপ চা দাও, খরচ আমার। হঠাৎ জয়নালের মন খারাপ হয়ে গেল। বাচ্চা দুটোর জন্য খারাপ লাগছে। তবে এতক্ষণে তারা ময়মনসিংহ পৌঁছে গেছে, একটা কিছু ব্যবস্থা তারা নিশ্চয় করেছে। তবে সারা পথ ওই লোক বোধহয় তার বউকে বকাঝকা করেছে, বউটা চোখের পানি ফেলেছে। আহা বেচারি, আহা। কুলি সর্দার হাশেম লম্বা লম্বা পা ফেলে আসছে। জয়নালের বুকটা ছ্যাদ করে উঠল। কিছু জানে না তো?
স্টেশনের অনেক গোপন নিয়মকানুন আছে। মালামাল পাচার হলে প্রথমে জানাতে হবে হাসিমকে। বিক্রির ব্যবস্থা হাসিমই করবে। দামের অর্ধেক হাসিমের, বাকি অর্ধেক যে কাজটা করবে তার। তবে সোনাদানার বেলায় অন্য হিসাব। জয়নাল বলল, হাসেম ভাই, চা খাইয়া যান, খরচ আমার। হাসেম থামল। তীক্ষ্ণ দৃষ্টিতে জয়নালকে এক পলক দেখেই এগিয়ে গেল। কোন একটা বিষয় নিয়ে তাকে চিন্তিত মনে হচ্ছে। তার ব্যাপারে কিছু জেনে ফেলেনি তো? জানলে বিপদ আছে, মহাবিপদ। চায়ের দোকান থেকে বের হয়েই জয়নাল হুট করে এক হালি কমলা কিনে ফেলল। 10 টাকা করে হালি। দরদাম করলে 8 দিত। দরদাম করতে ইচ্ছা করল না। কি দরকার সামান্য 2 টাকার জন্য খেঁচামিচি করা? গরিব মানুষ না হয় 2 টাকা বেশি পেল। মাঝে মাঝে ফল ফলান্তি খাওয়া দরকার, এতে শরীরে বল হয়। 2 হাতে 4টা কমলা, দেখতেও ভালো লাগছে। এক্ষুনি খেয়ে ফেলতে হবে এমন তো কোনো কথা না। থাকুক কিছুক্ষণ হাতে। জয়নাল মালবাবুর ঘরের দিকে এগুলো। মালবাবুকে বদলি করে দেবে এরকম গুজব শোনা যাচ্ছে। এটা একবার জিজ্ঞেস করা দরকার। বড় ভালো লোক, হাতির দিলের মতো বড় দিল। মালবাবুর ছেলেপুলে থাকলে কিছু কমলা দিনে দিয়ে আসত। বেচারার ছেলেপুলে নেই। ছেলেপুলে হওয়ানোটা কোনো ব্যাপার না। পীর সাহেবের লাল সুতা কোমরে বাঁধলেই হয়। তবে বিশ্বাস থাকতে হবে। মালবাবুর পীর ফকিরে বিশ্বাস নাই। জয়নাল একবার পীর সাহেবের কথা বলতে গিয়ে ধমক খেয়েছে। পীর সাহেবকে নিয়েও মুখ খারাপ করেছেন। খুবই অনুচিত কাজ হয়েছে। পীর ফকির নিয়ে ঠাট্টা মশকরা করার ফল শুভ হয় না। এই যে বদলির কথা শোনা যাচ্ছে, এর কারণও হয়তো তাই। মালবাবুকে পাওয়া গেল না। তার ঘর তালা বন্ধ, তবে জানলা খোলা। কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবেন। জানলা দিয়ে কমলা 4টা টেবিলের উপর ছড়িয়ে দিলে কেমন হয়? দরজা খুলে কমলা দেখলে মনটা খুশি হবে। জনে জনে জিজ্ঞেস করবেন কমলা কে দিল। কেউ বলতে পারবে না। এটার মধ্যে একটা মজা আছে। মালবাবু তার জন্য অনেক করেছেন, সে কিছুই করতে পারেনি। কোমরে চালের বস্তা পড়ে যাবার পর 2 সপ্তাহ হাসপাতালে ছিল। মালবাবু একদিন দেখতে গেল। দেখতে গেছে এই যথেষ্ট। তার উপর 20টা টাকা দিল। হাতির দিলের মতো বড় দিল না হলে এটা সম্ভব না। সামান্য কমলা দিয়ে এই ঋণ শোধ হবার না। এর চেয়ে বেশি সে করবেই বা কি? টেবিলে কমলা ছুঁড়ে দেবার পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করতে হলো। মালবাবু রেগেও যেতে পারেন। তার মেজাজের কোনো ঠিক ঠিকানা নেই। মেজাজ ঠিক থাকলে ফেরেশতা, বেঠিক থাকলে শয়তানের বাচ্চা। মেজাজ ঠিক না থাকারই কথা। মালামার মোটেই চলাচল হচ্ছে না। পরশু রাতেই হুঙ্কার দিয়ে বলেছিলেন, অফিসের সামনে শুয়ে থাকস কেন রে হারামজাদা? লাথি খাইতে মন চায়? পেট গলায় দিব, বদের হাড্ডি। থাক, কমলা 4টা বরং আনুফাকে দিয়ে আসা যাক, খুশি হবে। এর মধ্যে দোষের কিছু নেই। সে নিজের দোষের কিছু দেখছে না। অনেকদিন আনুফাকে দেখতে যাওয়া হয় না। 6 মাসের ওপর তো হবেই। অবশ্য এর মধ্যে 2 বার সে গিয়েছে। ঘরে লোক আছে শুনে চলে এসেছে। সকালবেলা লোকজন থাকবে না, তখন যাওয়া যায়। তাকে দেখলে আনুফা খুশি হয়। মুখে কিছু বলে না, তবে সে বুঝতে পারে। অবশ্যই কিছুটা লজ্জাও পায়। লজ্জা পাওয়ার তেমন কিছু নেই। যা হচ্ছে সব আল্লাহর হুকুমই হচ্ছে। এটা জানা থাকলে লজ্জা চলে যাবার কথা। জগৎ সংসার তো এমনি এমনি চলছে না, তার হুকুমে চলছে। এটা জানা থাকলে মনে আপনা আপনি শান্তি চলে আসে। আনুফাকে এই কথাটা গুছিয়ে বলতে হবে। আনুফার সামনে সে অবশ্যই গুছিয়ে কিছু বলতে পারে না। তার নিজেরও কেন জানি লজ্জা লজ্জা লাগে। কথা বলবার সময় বেশিরভাগ কথাই গলা পর্যন্ত এসে আটকে যায়। সবচেয়ে মুশকিল হলো ইদানিং আনুফা তাকে আপনি আপনি করে বলে, যেন সে একজন মান্যগণ্য লোক, বাইরের কেউ। এখন বাইরের কেউ হলেও একসময় তো ছিল না। রীতিমতো কাজী সাহেব ডেকে বিয়ে পড়ানো হলো। সেই বিয়েতে নগদ খরচ হলো 350। তাও বিয়ের শাড়ি কিনতে হলো না। মালবাবু শাড়ি কিনে দিলেন এবং মুখ বিকৃত করে বললেন, হারামজাদা, বিয়ে যে করলি, বউকে খাওয়াবি কি? বাতাস খাওয়াবি? ছোট লোকের বুদ্ধিশুদ্ধি হয় না, এটা একেবারে সত্যি কথা। বৎসর না ঘুরতেই বাচ্চা পয়দা করে ফেলবি। পরের বছর আরেকটা, তারপরের বছর আরেকটা। আবার হাসে, লাত্তি দিয়ে হারামজাদা তোর দাঁত ভাঙব। হাসবি না? তা হাসি আসলে সে কি করবে? হাসি কান্না এগুলি একবার আসতে শুরু করলে ফট করে থামানো যায় না। তখন মনে খুব ফুর্তি ছিল। এতগুলি টাকা ঋণ হলো, সবটাই জোগাড় হলো সুদিতে। টাকায় টাকা সুদ। কুলি সর্দারের কাছ থেকে নেয়া। তার কাছে সুদে টাকা নেয়া মানে সারা জীবনের জন্য বাঁধা পড়া।
সুদ দিয়ে কুল পাওয়া যাবে না, আসল দিব কখন? তবু জয়নাল সব তুচ্ছ জ্ঞান করল। তখন শরীরে শক্তি ছিল, দুই মনে বোঝা হ্যাচকা টান দিয়ে তুলতে পারত। স্টেশনের কাজ ছাড়াও বাইরে কাজ ছিল, সড়ক তৈরির কাজ। দিনে করত সড়ক তৈরির কাজ, তখন গরিবপুর শুম্ভগঞ্জ সড়কে মাটি কাটা হচ্ছে। কাজের অভাব নেই, শরীরে শক্তি থাকলে কাজ আছে। সন্ধ্যার পর চলে আসত স্টেশনে। এখানেও মাল তোলার কাজ আছে, অবশ্যই রোজগারের সবটাই কুলি সর্দার নিয়ে নিত। টাকায় টাকা সুদ দিতে গিয়েই শরীরের রক্ত ঠান্ডা হয়ে যায়। তার উপর সে একটা ঘর নিয়েছে, গরিপুরের রাজবাড়ির কাছে একটা ছনের ঘর। সুমির উদ্দিন রিকশাওয়ালার ঘরের একটা অংশ, স্টেশন থেকে খানিকটা দূরে। তাতে কি, হেঁটে হেঁটে বাড়ি ফিরতে তার মজাই লাগত। হেঁটে বাড়ি ফিরতে সে নানান ধরনের স্বপ্ন দেখত। সুদের টাকা সবটা ফেরত দেওয়া হয়েছে, তারপর টাকা জমাচ্ছে। টাকা জমিয়ে একদিন একটা রিকশা কিনে ফেলল। সেই রিকশা সে নিজে চালায় না, ভাড়া খাটায়। তখন টাকা জমে দুদিক থেকে, তার টাকা এবং রিকশার টাকা। জমতে জমতে অনেক হয়ে গেল। তখন তারা জমি কিনল। ব্রহ্মপুত্র নদীর তীরে প্রথমে ছোট্ট এক টুকরা জমি, তারপর আরেকটু, তারপর আরেকটু। একটা ঘর তুলল, টিনের ঘর। ঘরের চারপাশে ফল ফলান্তির গাছ। পিছনে বাঁশঝাড় ছাড়া ঘরবাড়ি ভালো হয় না, ঘরবাড়ির আপ্রু থাকে না। কল্পনার এই পর্যায়ে সে বাড়ি পৌঁছে যায়। মনে হয় পথটা আরেকটু দীর্ঘ হলো না কেন? আরেকটু দীর্ঘ হলে ভালো হতো, আরও কিছুক্ষণ ভাবা যেত। পথে নামতেই পথ ফুরিয়ে যায়। এও এক আশ্চর্য কাণ্ড। তার পায়ের শব্দে দরজার ছাপ সরিয়ে অনুফা বেরিয়ে আসে। নিচু গলায় বলে, আজ অত দেরি হইল কেন? রোজ একই প্রশ্ন। একদিন সে সন্ধ্যায় চলে এসেছিল, সেদিনও বলল, আজ এত দেরি হইল কেন? জয়নাল হেসে বলল, এরে যদি দেরি কও, তা হইলে যে বউ ঘরে বসে থাকুন লাগে। থাকো না কেন? একটা পুরা দিন ঘরে থাকলে কি হয়? টাকা জমান দরকার অনুফা, টাকা জমান দরকার। টাকা অবশ্যই কিছু জমতে শুরু করল। বাসে ফুটো করে আজ 1 টাকা, কাল 2 টাকা, এমনি করে ফেলতে লাগলো। একবার পেলল 20 টাকার একটা নোট। বড় সুখের সময় ছিল। দুজনে একবার ছবি ঘরে একটা বইও দেখে এলো। অনেক শিক্ষণীয় জিনিস ছিল বইটাতে। দেবর ভাবির সংসার। দেবর তার ভাবিকে মায়ের মতো শ্রদ্ধা করে, ভাবিও বড় স্নেহ করেন দেবরকে। ভাত মাখিয়ে মুখে তুলে দেন। এই দেখে স্বামীর মনে হলো খারাপ সন্দেহ। তার মনে হলো দুইজনের মধ্যে ভালোবাসা হয়ে গেছে। তিনি দুজনকেই বাড়ি থেকে বের করে দিলেন। তারা পথে পথে ঘুরে গান গায়, ভিক্ষা করে। খুব করুণ বই। কাঁদতে কাঁদতে অনুফা অস্থির। জয়নাল নিজেও কাঁদছে। দেবর ভাবির দুঃখ সেও সহ্য করতে পারছে না। তবে একটা দিক ভেবে তার ভালো লাগছে, এ জাতীয় সমস্যা তার নেই। সে বড় সুখী মানুষ। বেশি সুখ কারো কপালে লেখা থাকে না, এটাও আল্লাহ তাআলার বিধান। কাজেই অঘটন ঘটল। চালের বস্তা পড়ে গেল কোমরে। দুনিয়া অন্ধকার হয়ে গেল। কাউকে সে দোষ দেয় না, সবই কপালের লিখন। কথায় বলে না, কপালের লিখন না যায় খণ্ডন। তার কপালের লেখাই ছিল কোমরে পড়বে 3 মণ চালের বস্তা। তারপর অনুফা তাকে ছেড়ে চলে যাবে। অনুফার ওপরও তার রাগ নেই। যে স্বামী খেতে পড়তে দেয় না, খামাখা তার গলায় ঝুলে থাকবে কেন? তাছাড়া গায়ের রং ময়লা হলেও চেহারা ছবি ভালো। কোনো পুরুষ মানুষ একবার তাকে দেখলে দ্বিতীয়বার ঘাড় ঘুরিয়ে তাকায়। সেই পুরুষের চোখ চকচক করে। এই মেয়ের কি দায় পড়েছে জয়নালের সঙ্গে লেপ্টে থাকার? জয়নালের এখন মরে তখন মরে অবস্থা। হাসপাতাল থেকে কিছু হয়নি বলে চলে এসেছে স্টেশনে। একটা পয়সা নেই হাতে। মাথার ভেতর সবসময় ঝমঝম করে ট্রেন চলে। কিছু মুখে দিলে বমি করে ফেলে দিতে ইচ্ছে করে। মাঝে মাঝে মনে হয় হঠাৎ যেন কেউ সারা গায়ে 1 লক্ষ সূচ ফুটিয়ে দিল। সে তখন বিড়বিড় করে বলে, ভাই সকল, আপনারা ধরাধরি কইরা আমার এই লাইনের উপরে শুয়াইয়া দেন, আমার জীবনটা শেষ হোক। কেউ তাকে লাইনের উপর শুয়ে দেয় না বলে জীবন শেষ হয় না। মালবাবুর অফিসের সামনে ময়লার বস্তার উপর সে শুয়ে থাকে আর ভাবে, জীবন জিনিসটা এমন জটিল কেন? সেবার সে মরেই যেত। বেঁচে গেল 2টা মানুষের জন্যে, মালবাবু আর রমজান ভাই। মালবাবু কয়েকদিন পর পর ডাক্তার নিয়ে আসতেন। কঠিন গলায় বলতেন, একটা ইনজেকশন দিয়ে মেরে ফেলুন তো ডাক্তার সাহেব, মারতে পারলে 100 টাকা দেব। এরকম কষ্ট ভোগ করার কোনো অর্থ নাই। আগাছা পরিষ্কার হওয়া দরকার। এগুলি হচ্ছে আগাছা। আপনি ইনজেকশন দিয়ে না মারলে আমি নিজেই লাঠি দিয়ে বাড়ি দিয়ে মাথা দুফাক করে দেব। মুখে এসব বলতেন আর ভেতরে টাকা দিয়ে ওষুধ কিনতেন, দামি দামি ওষুধ। টাকা তার কাছে ছিল হাতের ময়লা।
আর পাগলা রমজান ভাই রোজই এটা সেটা এনে খাওয়াতেন। 1 কাপ দুধ, একটা কলা, সুজির হালুয়া, লবণ মরিচ দিয়ে মাখা ভাতের মার, পাশে বসে নানান কথাবার্তা বলতেন। সবই জ্ঞানের কথা, ভাবের কথা। কষ্ট পাওয়া ভালো, বুঝলি রমজান, কষ্ট পাওয়া ভালো। কষ্ট হইল আগুন, আর মানুষ হইল ফাঁদ মেশানো সোনা। আগুনে পুড়লে খাটটা চলে যায়, থাকে সোনা। তোর খাদ সব চলে যাচ্ছে, বুঝলি? রমজান ভাইয়ের কথা ঠিক না। কষ্টে পড়ে সে চোর হয়েছে, আগে চোর ছিল না। বোধহয় তার মধ্যে সোনা কিছুই ছিল না, সবটাই ছিল খাদ। হাতের 5টা আঙুল যেমন সমান না, সব মানুষও তেমন সমান না। কিছু কিছু মানুষ আছে পুরোটাই সোনা, আবার কিছু কিছু মানুষের সবটাই খাদ। যাক, এসব নিয়ে তার মনে কোনো কষ্ট নাই, তার উপর তার কোনো রাগও নাই। সে যখন শুনল অনুফা সমীরউদ্দিন রিকশাওয়ালার কাছে বিয়ে বসেছে, সে রাগ করেনি, বরং ভেবেছে ভালোই হয়েছে, মেয়েটার গতি হল। সমীরউদ্দিন লোক খারাপ না, রোজগার ভালো, অনুফা খেতে পড়তে পারবে। তারপর শুনল আগের বউটার সঙ্গে ঝগড়ায় টিকতে না পেরে চলে গেছে। তখন কিছুদিন বড় অশান্তিতে কাটল। জোয়ান বয়স, কোথায় যাবে, কোথায় ঘুরবে। তারপর খবর পাওয়া গেল অনুফা একজন কাঠমিস্ত্রির কাছে বিয়ে বসেছে। কাঠমিস্ত্রির আগের বউ মারা গেছে। সেই পক্ষের 3-4টা ছেলে মেয়ে, ওদের মানুষ করতে হবে, বউ দরকার। এই খবরে বড় আরাম পেল জয়নাল। যাক, একটা গতি হল। আগের পক্ষের বউ যখন নেই, তখন বলতে গেলে সুখের সংসার। কাঠমিস্ত্রি যখন, তখন রোজগারপাতি খারাপ হওয়ার কথা না। মানুষের কপাল, এই বিয়েও টিকল না। নারায়ণ ঘাট ঘুরে ফিরে তার জায়গা হলো পাড়ায়। তা কি আর করবে, কপালের লিখন। অবশ্যই একদিক থেকে ভালোই হলো, স্বাধীনভাবে থাকবে, কারো মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না। এই তো ভালো, ভাগ্যের উপর তো কারো হাত নেই। হাসান হোসেনের মতো পেয়ারা নবীর 2 নাতিকেও কি কুৎসিত মৃত্যুবরণ করতে হলো, ভাগ্যে ছিল বলেই তো। অনুফার কাছে যাবার আগে জয়নাল নাপিতের কাছে গিয়ে মাথার চুল কাটল, খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছিল, শেভ করালো। কেমন হালকা লাগছে নিজেকে, আয়নায় দেখাচ্ছে অন্যরকম। গায়ে শার্টটা অতিরিক্ত ময়লা, একটা শার্ট কিনে ফেলবে নাকি? পুরনো কাপড়ে বাজার ভর্তি, 15-20 টাকায় ভালো শার্ট হয়। টাকা যখন আছে কিনে ফেললেই হয়। একজোড়া স্যান্ডেলও দরকার, অনেকদিন ধরেই খালি পায়ে হাঁটছে। স্পঞ্জের একজোড়া স্যান্ডেলের কত দাম কে জানে, 10 টাকায় হবে না? খালি হাতে যাওয়াটাও ঠিক হবে না, অনুফার জন্যে কিছু একটা নিতে হবে। কমলা চারটা তো আছেই, এছাড়াও অন্য কিছু। একটা শীতের চাদর নিয়ে গেলে কেমন হয়? ফুলতোলা শীতের চাদরের খুব শখ ছিল বেচারির, লাল রঙের চাদরে সাদা ফুল। অনুফার কাছে কোনো সময় সে খালি হাতে যায়নি, অতি তুচ্ছ কিছু হলেও নিয়ে গেছে। পান খেতে পছন্দ করতে বলে একবার একটা পানের বাটা নিয়ে গেল। বড় খুশি হয়েছিল সেবার। খুশি হয় আবার লজ্জাও পায়। প্রথমবার যখন গেল, লজ্জায় অনুফা কথা বলতে পারছিল না, সারাক্ষণ মাথা নিচু করে বসেছিল। কোনো ক্রমে ক্ষীণস্বরে বলল, আপনার শৈল কি মন? আপনি ডাক শুনে জয়নালের বুকের ভেতরটা হাহা করে উঠল। তবে সে সহজভাবেই বলল, ভালো, তুমি কেমন আছো? যেমন দেখতেছেন। খুব ভালো আছে বলে জয়নালের মনে হল না। অনুফার চোখের নিচে কালি, মুখ শুকনো, মাথার চুলগুলোও কেমন লালচে লালচে। তবু সুন্দর লাগছিল অনুফাকে। অনুফা বসেছিল জল চৌকিতে, জয়নাল চৌকির উপর। চৌকিতে পাটি বিছানো, এক কোনায় তেল চিটচিটে বালিশ। ঘরের পাশ দিয়ে বোধহয় নর্দমা গেছে, দুর্গন্ধে নাড়ি ফুড়ে উল্টে আসে। ঘরের এক কোনায় তোলা উনুনের পাশে লম্বা লম্বা সবুজ রঙের বোতল। বোতলগুলির দিকে তাকিয়ে জয়নাল ছোট্ট নিঃশ্বাস ফেলতেই অনুফা বলল, অনেক কিসিমের মানুষ আসে, মদ খাইতে চায়, এরাই বোতল আনে, আমি শেষে বোতল বেচা দিই। তুমি খাও না তো? না। খুব ভালো, ভুলেও খাইবা না। মদ হইল গিয়া নিশার জিনিস, একবার নিশা হইলে আর ছাড়তে পারবা না, শরীর নষ্ট হইব। আমি খাই না। না খাওনি ভালো। এরপর জয়নাল আর কথা খুঁজে পায় না, কথা খুঁজে পায় না অনুফাও। দুজনই অপরিচিত মানুষের মতো মুখোমুখি বসে থাকে। একসময় জয়নাল বলে, উঠি কেমন? অনুফা লাচুক স্বরে বলে, আর একটু বসেন। আইসা বসি। অনুফা উঠে গিয়ে কোত্থেকে যেন চা নিয়ে আসে, সঙ্গে ছোট্ট পিরিচে একটা নিমকি, একটা কালোজাম। নিমকি, কালোজাম এবং চা জয়নাল খায়।
না খেলে মনে দুঃখ পাবে, এত কষ্টের পয়সার রোজগার। ফেরবার সময় হেঁটে হেঁটে অনুফা তাকে অনেক দূর এগিয়ে দেয়। জয়নাল বলে, যাও গিয়া, আর আসো কেন, ঘর খোলা। অনুফা উদাসরে বলে, থাকুক খোলা, ঘরে আসেই কি আর নিবই কি। অনুফা একেবারে সদর রাস্তা পর্যন্ত আসে, দাঁড়িয়ে থাকে রাস্তার মোড়ে। জয়নাল যতবার ঘাড় ফিরিয়ে তাকায় ততবারই দেখে অনুফা দাঁড়িয়ে আছে, মাথায় ঘোমটা। অনুফার চোখ বড় মায়াময় মনে হয়, তবে গৃহস্থ ঘরের বউয়ের মতোই লাগে, পাড়ার মেয়ে বলে মনে হয় না। রাস্তার চ্যাংড়া ছেলেপুলেরা অনুফাকে দেখিয়ে অশ্লীল ইঙ্গিত করে, সুর করে বলে, ডোডি বেডি, নোডি বেডি। অনুফার তাতে কোনো ভাবান্তর হয় না। জয়নাল অনেকগুলি টাকা খরচ করে ফেলল। নিজের জন্য চেক চেক শার্ট কিনল, একজোড়া স্যান্ডেল কিনল, অনুফার জন্য লাল চাদর, একটা বড় আয়না। অনুফার ঘরে ছোট্ট একটা আয়না সে দেখেছে, বড় আয়না পেলে খুশি হবে। আয়নার সঙ্গে একটা চিরুনি না কিনলে ভালো লাগে না, চিরুনিও কিনল। তারপরেও 100 টাকার উপরে হাতে থেকে গেল। এই টাকাগুলিও তো খুব বরকত দিচ্ছে, ফুরাচ্ছে না। মাঝে মাঝে কিছু টাকা হাতে আসে যেগুলি খুব বরকত দেয়, ফুরায় না। একবার ট্রেন থেকে একটা ছোট্ট মেয়ে হাত নেড়ে তাকে ডাকছিল, এই এই এই। সে অবাক হয়ে দ্রুত এগিয়ে গেল। মেয়েটা বলল, মা, একে ভিক্ষা দাও। জয়নাল হাসি মুখে বলল, আমাজি, আমি ফকির না। ফকির না হলেও ভিক্ষা নাও, মা, একে ভিক্ষা দাও। ট্রেন তখন ছেড়ে দিচ্ছে। মেয়েটির মা হ্যান্ডব্যাগ খুলে কোনো ভাঙতি পাচ্ছেন না। মেয়ে ক্রমাগত মাকে দিল তাড়া, মা দাও না, দাও না। ভদ্রমহিলা শেষ পর্যন্ত অতি বিরক্ত মুখে একটা 50 টাকার নোট বাড়িয়ে দিলেন। ওই টাকা খুব বরকত দিয়েছিল, কিছুতেই শেষ হয় না। এটা ওটা কত কি কিনল, তারপরেও দেখা গেল পকেটে 20 টাকার একটা নোট রয়ে গেছে। ঠিক হলো এই টাকাটা অনুফাকে দেবে। আহা বেচারি, কত কষ্ট করছে, থাকুক তার হাতে 20টা টাকা। অনুফা কি ভাবল কে জানে, মেয়ে মানুষের মন, অন্য কিছু ভেবে বসেছিল হয়তো। কেঁদে কেটে অস্থির, কিছুতেই টাকা নেবে না, শেষ পর্যন্ত নিলই না। চোখ মুছতে মুছতে আবার আগের মতো রাস্তার মোড় পর্যন্ত পৌঁছে দিতে এলো। রাস্তার বদমাইশ ছোকরাগুলি আগের মতো চেঁচাতে লাগলো, নডি বেডি যায়, নডি বেডি যায়। ছোকরাগুলি বড় বজ্জাত, ইচ্ছা করে এদের চামড়া ছিলিয়ে গায়ে লবণ মাখিয়ে রোদে বসিয়ে রাখতে। জয়নাল অনুফার ওখানে পৌঁছল দুপুরের কিছু আগে। পাড়ার মেয়েদের কাছে আসার জন্য সময়টা খারাপ। ওরা এই সময় ঘরের কাজকর্ম সেরে ক্লান্ত হয়ে ঘুমায়, রাত জাগার প্রস্তুতি নেয়। অনুফা হয়তো ঘুমোচ্ছে, কড়া নাড়লে ঘুম ঘুম চোখে দরজা খুলবে। দরজা খুলেই লজ্জিত ভঙ্গিতে বলবে, আপনি শরীর এখন কেমন, পায়ের বেদনা কমছে? অনেকক্ষণ কড়া নাড়ার পর যে দরজা খুলল তার নাম অনুফা নয়, এ অন্য একটা মেয়ে, খুবই অল্প বয়স, 16-17 হবে না। চোখে মুখে এখনো কিশোরীর লাবণ্য। মেয়েটি আদুরে গলায় বলল, এইটা বুঝে আসবার সময়, তার সেন যখন আসেন। জয়নাল বলল, অনুফা নাই? ও আচ্ছা, অনুফা ফা না, উনি এখানে নাই। হে তো অনেক দিন হইল ঢাকায়, তা ধরেন 5-6 মাস। আসেন না, ভিতরে আসেন, দরজা ধরে মানুষের সাথে গল্প করতে ভালো লাগে না। ঢাকায় গেছি কি জন্যে? রোজগারপাতি নাই, কি করব কন? 5-6 জন একলগে গেছি, আমরা 6 ঘর আছি। আসেন না, ভিতরে আসেন, টাকা না থাকলে নাই, সিন পরিচয় হোক, যেদিন টাকা হইব দিয়া যাইবেন। জয়নাল ঘরে ঢুকল। আগে সাজসজ্জায় অনেক পরিবর্তন হয়েছে। এই মেয়েটা সম্ভবত শৌখিন, চৌকিতে ফুল তোলা চাদর, ঘরের মেঝে ঝকঝকে তকতকে, বড় একটা আয়নাও এই মেয়ের আছে। বসেন, দাঁড়ায় আছেন কেন, চেয়ারে বসেন। জয়নাল পুটুলিটা বাড়িয়ে উদাস গলায় বলল, তুমি এইগুলি রাখো, চাদর আছে একটা, আয়না, চিরুনি আর 4টা কমলা। মেয়েটা দ্বিতীয় প্রশ্ন করে না, জিনিসগুলি এক ঝলক দেখেই পুটুলিটা চৌকির নিচে রেখে দেয়। সম্ভবত তার মনে ভয় লোকটা হঠাৎ মত বদল করে জিনিসপত্র নিয়ে চলে যেতে পারে। আমার নাম ফুলি, এই পাড়ায় 2 জন ফুলি আছে, যখন আইবেন জিগাইবেন ছোট ফুলি। খাড়ায় আছেন কেন, বসেন, দরজা লাগাই দিমু? না ফুলি, আই যাই। এইটা কেমন কথা, যাইবেন কেন? আসছেন, সিং পরিচয় হোক। জয়নাল কথা বাড়াল না, তার মনটা খারাপ হয়েছে, সে বেরিয়ে এলো। এই মেয়েটাও অনুফার মতো সঙ্গে সঙ্গে আসছে। জয়নাল বলল, তুমি আসতেছো কেন, তুমি ঘরে যাও।
ফুলি আদরে গলায় বলল, ভাঙতি টাকা থাকলে দিয়া যান, ঘরে কেরাসি কিনুনের পয়সা নাই, হাত একেবারে খালি। জয়নাল ভেবেই এসেছিল চকচকে 100 টাকার নোটটা অনুফাকে দিয়ে আসবে, নিতে না চাইলেও জোর করে দিবে। এই মেয়ে নিজ থেকে চাইছে, অনুফার সঙ্গে তার তো তেমন কোনো তফাৎ নেই। তাছাড়া এক অর্থে সব মানুষই তো এক, অনুফাকে দেয়া যে কথা এ মেয়েটিকে দেওয়াও তো তাই। আপনার কাছে কিছু আছে, 4-5 টাকা হইলেও হইব, না থাকলে কোনো কথা নাই, সিন পরিচয় হইল, এইটাও কম কথা না। জয়নাল 100 টাকার নোটটা বের করল, ছৌ মেরে ফুলি তা নিয়ে নিল, সঙ্গে সঙ্গে বেঁধে ফেলল আঁচলের গিটে। মেয়েটি ফিরে যাচ্ছে। জয়নালের সঙ্গে রাস্তার মোড় পর্যন্ত আসার প্রয়োজন তার নেই। এলে জয়নালের ভালো লাগত। ঝিম ধরা দুপুরে একটা মেয়ে মাথায় ঘোমটা দিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, তাকাচ্ছে মায়া মায়া চোখে। এই দৃশ্য বড়ই মধুর। ভালো লাগছে না, জয়নালের কিচ্ছু ভালো লাগছে না। পায়ের পুরনো ব্যথা ফিরে এসেছে। পূর্ণিমা লেগে গেছে কিনা কে জানে, মনে হয় লেগেছে, নয়তো আচমকাই ব্যথা শুরু হতো না। জয়নাল রিকশা ডাকল। বুড়ো রিকশাওয়ালা এগিয়ে এলো। এই রিকশাওয়ালাকে জয়নাল চিনে, সমীর উদ্দিন। দুইজন ভান করল কেউ কাউকে চেনে না। শুধু রিকশা থেকে নেমে 2 টাকা ভাড়া দেওয়ার সময় জয়নাল বলল, সমীর উদ্দিন ভাই, শৈলটা ভালা? সমীর উদ্দিন বলল, ভালা। আমারে চিনছেন তো? আমি জয়নাল। চিনছি, অনুফার খোঁজে গেছিলাম, শুনলাম ঢাকা গেছে। জানি। জয়নাল দীর্ঘ নিঃশ্বাস ফেলল। অনুফার এই খবর অনেকেই জানে, শুধু সেই জানে না। ঢাকা তো স্টেশন দিয়ে যেতে হয়েছে, একবার খোঁজও নেয়নি। সে তো বাধা দিত না, বাধা দিবে কিভাবে? সে বাধা দেওয়ার কে? যাবার আগে পরিমলদার দোকান থেকে 1 কাপ গরম চা খাইয়ে দিত, মালপত্র তুলতে সাহায্য করত, বসার জায়গা করে দিত। ট্রেন যখন ছেড়ে দিত সে জানলা ধরে ধরে এগিয়ে যেত। এর বেশি আর কি? এই স্টেশনে কত প্রিয়জনের বিদায় দৃশ্য সে দেখেছে, কত মধুর সেই সব দৃশ্য। বিয়ের পর মেয়ে স্বামীর সঙ্গে চলে যাচ্ছে, মেয়ের বাবা মা ভাই বোন এরা সবাই স্টেশনে এসেছে বিদায় দিতে। ট্রেন চলতে শুরু করা মাত্রই এরা সবাই ট্রেনের সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করল, যেন কিছুতেই এই ট্রেনকে তারা চোখের আড়াল করবে না। মেয়ের বৃদ্ধা দাদি, তিনিও দৌড়াচ্ছেন। গার্ড সাহেব এই দৃশ্য দেখে বাঁশি বাজিয়ে ট্রেন থামিয়ে দিলেন। গম্ভীর মুখে বললেন, ব্রেকে গন্ডগোল আছে, এই ট্রেন 1 ঘন্টা লেট হবে। আহা, এই গার্ড সাহেবের মতো লোক হয় না। এরা আসলে ফেরেশতা, মানুষের সাজ পোশাক পরে ঘুরে বেড়ায়। সবাই ভাবে সেও বুঝি আমাদের মতোই একজন মানুষ। জয়নাল স্টেশনে গেল না, ওভারব্রিজের উপর চুপচাপ বসে রইল। যত দূরে চোখ যায় লম্বা রেললাইন চলে গেছে। বড় ভালো লাগে দেখতে। ওই তো যাচ্ছে ভৈরব লাইনের গাড়ি। কোথায় ভৈরব কে জানে? ভৈরবের পরে কি আছে? একেবারে শেষ মাথায় কোন স্টেশন? এমন যদি হতো যে লাইনের কোনো শেষ নেই, যেতেই থাকে যেতেই থাকে, তাহলে বেশ হতো। সে স্টেশনটা কি জানার জন্যে সে উঠে বসত। চলুক ট্রেন, চলতে থাকুক, ঝিকঝিক করে গন্তব্যহীন গন্তব্যে যাত্রা। জয়নালের মন খারাপ ভাবটা কিছুতেই যাচ্ছে না। ওভারব্রিজের উপর উঠে তা যেন আরও বাড়ল। উপর থেকে অনেক দূরে চলে যাওয়া রেললাইন চোখে পড়ে, মন আপনা থেকে উদাস হয়। তার উপর অনেক দিন পর বেলায়েতকে দেখা যাচ্ছে। বেলায়েত গান গেয়ে ভিক্ষা করে, তার পাশে বসে থেকে তার মেয়ে আপন মনে খেলে। কখনো ইচ্ছা হলে আচমকা মিষ্টি রিনরিনে গলায় বাপের গলার সঙ্গে সুর মেলায়, শুনতে বড় মিষ্টি লাগে। বেলায়েত বেসুরো গলায় মাথা নেড়ে নেড়ে গাইছে, দিনের নবী মোস্তফায় রাস্তা দিয়া হাইটটা যায়, একটা পাখি সেই সময়ে ডাকতেছিল আপন মনে, গাছেরও পাতায় গো গাছেরও পাতায়। আজ বোধহয় বেলায়েতের মেয়ের মনটা ভালো। বাপ থামার সঙ্গে সঙ্গেই ছোট্ট মাথা দুলিয়ে গিয়ে উঠল, গাছেরও পাতায় রে গাছেরও পাতায়। জয়নাল 5 টাকার একটা নোট থালায় ফেলে দিল। বেলায়েত বিস্মিত হয়ে জয়নালকে এক পলক দেখেই নোট সরিয়ে ফেলল। 5 টাকার নোট একটা পড়ে আছে দেখলে অন্যরা ভিক্ষা দেবে না। বেলায়েত বাইরে অনেকদিন পরে দেখলাম, গেছিলেন কই? শুম্ভগঞ্জ। শৈল বালা তো? আল্লাহ রাখছে। শুম্ভগঞ্জে আয় রোজগার কিছু হয়েছে? হইছে কিছু। হইলে মেয়েটারে জামা টামা কিনা দেন, শীতের মধ্যে খালি গাও। বেলায়েত নিচু গলায় বলল, জামা আছে, সুইটারও আছে, খালি গাও থাকলে ভিক্ষার সুবিধা।
বেলায়েতের বেটা মিচকে মিচকে হাসছে, হাতে 4টা কড়ি খেলছে, হিসাব করছে। এই মেয়েটাকে দেখলেই জয়নালের শাহেদার কথা মনে হয়। শাহেদাও বাপজানের পাশে বসে আপন মনে কড়ি খেলত। বেলায়েত এখন যে জায়গায় বসে ভিক্ষা করছে, টিনের একটা থালা নিয়ে, ঠিক এই জায়গায় বসতেন বাপজান। ভিক্ষা করতে লজ্জায় তার মাথা কাটা যেত। শুধু তোতা পাখির মতো বলতেন, বাপধন, গরিবরে সাহায্য করেন। মাঝে মাঝে বাপজানকে ভেঙচি কাটত শাহেদা। অবিকল তার মতো গলায় বলতো, বাপধন, গরিবরে সাহায্য করেন। জয়নালের বাবা রাগ করার বদলে হেসে ফেলতেন। গরমের সময় তারা ঘুমতো ওভারব্রিজে, মশা কম, ফুরফুরা বাতাস। শাহেদা বলতো, একটা কিসা কবাজান। এই কথাটার জন্যই যেন অপেক্ষা। বলা মাত্র গল্প শুরু হতো কিসা যত মিসা তত, এই প্রস্তাবনা দিয়ে। মজার মজার সব গল্প। ওভারব্রিজে তাদের সেই জীবন খুব খারাপ ছিল না। বেলায়েত এবং তার কন্যার জীবনও বোধহয় খারাপ না। আল্লাহ তাআলার বড় একটা গুণ হচ্ছে, কাউকে দুঃখ দিলে সমপরিমাণ সুখ দিয়ে তা পূরণ করার চেষ্টা করেন। জয়নাল বলল, বেলায়েত ভাই, যাই, সন্ধ্যা রাকে মেয়েটারে জামা পরায় দিয়েন, ঠান্ডা লাগলে মুশকিল, এই বছর শীত পড়ছে বেজায়। বেলায়েত জবাব দিল না, গানে টান দিল। এইবার নতুন গান। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। স্টেশনে পা দিয়ে জয়নাল হকচকিয়ে গেল। অনেক পুলিশ, রেলওয়ে পুলিশ না। রেলওয়ে পুলিশ আনসারেরও অধম, আসল পুলিশ। জয়নালের বুক ছ্যাদ করে উঠল। তবে প্রায় সঙ্গে সঙ্গে আশ্বস্ত হল, তার সামান্য চুরির ব্যাপারে এত পুলিশ আসবে না। অন্য কোনো ব্যাপার। জানা গেল হিরণপুর স্টেশনের কাছে মালগাড়ি থেকে 10 বস্তা চিনি চুরির তদন্ত হচ্ছে। দারোগা সাহেব খোঁজখবর করতে এসেছেন। আসামিদের একজন ধরা পড়েছে, সে গৌরীপুর স্টেশনের নম্বরই কুলি। ওসি সাহেবের ধারণা অন্যদেরও যোগ থাকতে পারে। সবাইকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জয়নালকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো। রেলওয়ে পুলিশের ছোট্ট ঘরে এক এক করে ডাকা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই যন্ত্রণায় পড়া গেল। পুলিশের জিজ্ঞাসাবাদের নমুনা সে জানে। পুলিশ আদর করে কখনো কিছু জিজ্ঞেস করে না। প্রশ্ন করার আগে পেটে রুলের একটা গুঁতা দেয়। প্রশ্ন শেষ হলে আরেকটা দেয়। কে কি বলল না বলল তাতে কিছু আসে যায় না। সত্যি বললেও গুঁতা, মিথ্যা বললেও গুঁতা। ওসি সাহেব বললেন, তোমার নাম জয়নাল না? জয়নাল ওসি সাহেবের স্মৃতিশক্তি দেখে মুগ্ধ হয়ে গেল। সেই কবেকার কথা এখনো মনে আছে। এই না হলে থানার ওসি। জয়নাল না তোমার নাম? জি স্যার। ওয়াগনের লুটের সময় তোমার সাথে আর কে কে ছিল? জয়নাল বিনয় ভেঙে পড়ে বলল, হুজুরের যখন আমার নামটা স্মরণ আছে, তখন আমার পাউডার অবস্থাও নিশ্চয় স্মরণ আছে। এই পাও নিয়ে আমি ওয়াগনে লুট করতে পারলে তো কামই হয়েছিল। হুজুর, পাউডার অবস্থা নিজের চোখে দেখেন। জয়নাল লুঙ্গি সরিয়ে পা দেখালো। তাতে ওসি সাহেবের বিশেষ ভাবান্তর হল না। তিনি কঠিন গলায় বললেন, লুটের মালের ভাগ তো ঠিকই পাইছস। নতুন শার্ট, নতুন স্যান্ডেল, এইগুলা হুজুর বকশিসের টাকায় কিনা। বকশিসের টাকা? বড় লোকের কারবার, টাকা পয়সা এরার হাতের ময়লা। আমার কথা যদি হুজুরের বিশ্বাস না হয়, কোরআন শরীফ আনেন, মাথার উপরে কোরআন শরীফ রাইখা তারপর বলবো। আচ্ছা, যা ভাগ। স্বস্তির নিঃশ্বাস ফেলে জয়নাল বের হল। বিরাট বড় একটা ফাড়া কেটেছে, আর একটু হলে ফেসে গিয়েছিল। ওসি সাহেব যদি বলতেন কার কাছ থেকে গরম পানি আনলে, তাহলেই তো সর্বনাশ হয়ে যেত। মিথ্যা কথা বেশিক্ষণ বলা যায় না। একের পর এক মিথ্যা বলতে থাকলে জিহ্বা ভারী হয়ে যায়, তোতলামি এসে যায়। একবার তোতলামি এসে গেলে আর দেখতে হতো না। জয়নাল বজলুকে খুঁজে বের করল। কি অদ্ভুত ব্যাপার, সে তাকে যেখানে বসিয়ে রেখেছিল সেখানেই বসে আছে। গাধা নাকি ছেলেটা? এই ছেলে টিকবে কি করে? এর কপালে দুঃখ আছে। কিছু খাইছস? ওই বুঝলু? না। ফাঁস নাই কেন? বুঝলু মাথা নিচু করে আছে। তার বগলে ভাঁজ করা কম্বল। কম্বল সে হাতছাড়া করেনি। তাকে দেখেই বোঝা যাচ্ছে জীবন দিয়ে দেবে, তবু সে কম্বল দিবে না। টেকা তো একটা তোরে দিছিলাম। বলছিলাম কি, 100 টাকা বাদাম কিনা 2 গ্লাস পানি খাইলে খিদা শেষ। বাদাম কিনলি না কেন? বুঝলু কিছু বলল না। তবে এখন তার চোখ চকচক করছে। মনে হচ্ছে জয়নালকে আবার দেখতে পেয়ে তার বুকে হাতির বল ফিরে এসেছে। জয়নালকে সে দেখতে পাবে এই আশা সে প্রায় ছেড়েই দিয়েছিল। অনেকক্ষণ ফুপিয়ে কেঁদেছেও। অজানা সব দুশ্চিন্তাতে সে অস্থির ছিল। খিদের কথা তার মনেই হয়নি। এখন খিদে চোখ অন্ধকার হয়ে আসছে।
চল যাই, ভাত খাই। আইজের দিন যত মন চাই খাইবি, কাল থেকে ঠন ঠনা ঠন। বুজু ক্ষীণস্বরে বলল, আপনারে খুঁজতেছে। কে খুঁজতেছে? হাসেম, সর্দার হাসেম। তুই চিনোস তারে? জি। আমারে খুঁজে কেন? বিষয়টা কি? কিছু কইছে? না। কিছুই কয় নাই? না। জয়নালের মন আবার অস্বস্তিতে ভরে গেল। কিছু কি টের পেয়েছে? স্টেশনে থাকা এক যন্ত্রণা। দুশ্চিন্তায় জয়নাল ভালো মতো খেতে পারল না। বজলু খুব আরাম করে খাচ্ছে। অনেকদিন পরেই প্রথম বোধ হয় ভাত খাওয়া। কেমন চেটে পুটে খাচ্ছে। আর একটা ভাত নিবি? না। শরম করিস না, খিদা থাকলে ক, দিব। আরে খাপ। জি। আরে বেটা, তুই জি কোনখানে শিখলি? কথায় কথায় জি। স্কুলে পড়ছস? বজলু হ্যাঁ সূচক মাথা নাড়ল। কোন ক্লাসে ছিলি? 4। স্কুলে পড়তে মন চায়? জি। মন চাইলেই তো আর হয় না রে বেটা, ভাগ্যের ব্যাপার। ভাগ্যে থাকলে হয়, না থাকলে হয় না। এইসব নিয়ে মন খারাপ করিস না, পেট ভইরা ভাত খা। এই পোলারে আর এক কাপ ভাত দাও, ডাইল দাও। বুঝলু, কাঁচামরিচ দিয়া ডলা দে। স্টেশনে ফিরে জয়নাল ভয়াবহ সংবাদ পেল। পুলিশ 5 জনকে ধরে নিয়ে গেছে। তার মধ্যে একজন হচ্ছে মালবাবু। কি সর্বনাশের কথা! পুলিশ হাসেমকেও খুঁজছে। হাসেম পলাতক। পুলিশের এসপি এসেছেন ময়মনসিংহ থেকে, জেলা পুলিশের বড় কর্তা। এদের দেখতে পাওয়া ভাগ্যের কথা। স্টেশন মাস্টারের ঘরে তিনি বসে আছেন। জয়নাল এক ফাঁকে জানলার ফাঁক দিয়ে দেখে এলো। দেখতে ভদ্রলোকের মতো চুকচুক করে চা খাচ্ছেন। জয়নাল বজলুকে উঁচু করে দেখালো। ছেলে মানুষ, দেখতে না পেলে মনে একটা আফসোস থাকতে পারে। একজন কনস্টেবল ছুটে এসে বলল, ভিড় করবেন না, খবরদার। জানলার কাছ থেকে সরে। ভিড় করবেন না, খবরদার। জানলার কাছ থেকে সরতে মন চাচ্ছে না। এসপি সাহেব এখন কি সুন্দর রুমাল দিয়ে ঠোঁট মুছছেন। এই দৃশ্য দেখার ভাগ্য কয়জনের হয়? স্টেশনে বেশিক্ষণ থাকা নিরাপদ মনে হচ্ছে না। জয়নাল বজলুকে নিয়ে ঘুমটি ঘরের দিকে রওনা হলো। রমজান ভাইয়ের কাছে যাওয়া যাক। মনটা ভালো নেই। মালবাবুকে ধরে নিয়ে গেছে। মারধর করেছে কিনা কে জানে। ভদ্রলোককে পুলিশ নিশ্চয়ই মারধর করে না, কিংবা কে জানে, হয়তো করে। পুলিশ হচ্ছে পুলিশ, এদের কি আর মান্যগণ্য আছে? রমজান ঘরেই ছিল। তাকে খুব চিন্তিত মনে হচ্ছে। দরজায় জয়নালের ছায়া দেখেই আঁতকে উঠে বলল, কে? কে? আমি রমজান ভাই, আমি। স্টেশনের খবর কিরে জয়নাল? সারে সব বন্যাস রমজান ভাই। ভালো ভালো লোক সব ধইরা নিয়ে যাইতেছে, মালবাবুকে ধরছে। এই খবর শুনছি। নতুন কি খবর? এসপি সাহেব আইছেন, চা খাইতে খাইতে রুমাল দিয়া ঠোঁট মুছতেছেন। চেহারা সুরত সুন্দর। বড় চিন্তার বিষয় হলো জয়নাল। রমজানের ঠোঁট মুখ শুকিয়ে গেল। তার এত চিন্তার কি আছে জয়নাল বুঝতে পারল না। সিগারেট খাইবেন রমজান ভাই? দে দেহি। এই প্রথম রমজান কোনো রকম আপত্তি ছাড়াই সিগারেট নিল। চিন্তিত মুখে সিগারেট টানতে লাগল। একবারও বলল না, নিজের পয়সার জিনিস ছাড়া খাই না রে জয়নাল। জয়নাল, কাছে আয়, তোরে কানে কানে একটা কথা কই। জয়নাল এগিয়ে গেল। রমজান ফিসফিস করে বলল, আমি সব জানি রে জয়নাল, সব জানি। কি জানেন? ওয়াগন কি লুট করেছে এই বৃত্তান্ত। একজন খুনও হয়েছে। পুলিশ জানছে গতকাল। আমি জানি 2 দিন আগে। কোন কি? জানলে তো লাভ নাই। কারে বলবো এই কথা? পুলিশরে বললে পুলিশ সবের আগে ধরবা আমারে। খাঁটি কথা। রমজান দীর্ঘ নিঃশ্বাস ফেলে করুণ গলায় বলল, চিন্তা ভাবনা অহন কিছুই করতে পারি না। তুই অত বড় একটা সমস্যা দিলি, মানুষ জাতির লেজ নাই কেন? এই সমস্যা নিয়ে বসতে পারতেছি না। চিন্তা করতে বসলেই সব আউলে যায়। থাক, পরে চিন্তা করবেন। একটা জন্তু অবশ্যই পাইছি যার লেজ নাই, যেমন ব্যাং। ছোট অবস্থায় থাকে, বড় অবস্থায় থাকে না। চিন্তা করে দেখলাম ব্যাঙের সাথে মানুষেরও মিল আছে। ব্যাং যেমন বেহুদা লাফায়, মানুষও লাফায়। ব্যাং যেমন বড় বড় ডাক সারে, মানুষও ডাক সারে। আরও চিন্তা দরকার। এখন তুই যা, মাথা আউলা হয়ে আছে। জয়নাল চলে যাবার জন্য পা বাড়িয়েছে। রমজান আবার ডাকল, কোনটা কে করছে হই না যা, কাছে আয়। এইসব কথা কানে কানে বলা লাগে। জয়নাল এগিয়ে এলো। কোনটা করছে হাসেম।
একবার মানুষ মারলে আরেকবার মারা লাগে। মাইসের রক্তের মধ্যে নিশার জিনিস আছে। একবার রক্ত দেখলে জবর নিশা হয়, তখন আরেকবার দেখতে মন চায়। তারপর আবার প্রথম খুন হইল কে? মোবারক। এই খুন আমার নিজের চোখকে দেখা। তাহলে কিছু বলি নাই, বলা বলি কইরা কি লাভ? শুধু নিজের মনে চিন্তা করছি। এখন বললাম তোরে। একজন কাউরে বলতে হয়, না বললে মাথা ঠিক থাকে না। তোরে যে বললাম অন মাথা ঠিক হইছে, তোর মাথাটা বেঠিক হইল। করণের কিছু নাই, যা আমার কথা শেষ। অন নিশ্চিন্ত মনে অ্যাক্সিডেন্ট বাজাই দিব। অ্যাক্সিডেন্ট বাজাইবেন? আজ রাইতে ঘটনা ঘটব, দেরি করে লাভ নাই। পুলিশের এসপি সাহেব যখন আছে সুবিধাই হইল, ইনার চোখের সামনে ঘটনা ঘটব। হি হি হি। জয়নাল হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। রহমান ভাইয়ের মাথা মনে হচ্ছে পুরোপুরি খারাপ হয়ে গেছে। ঘটনা আজ রাইতে ঘটব রে রমজান, আজ আবার পূর্ণিমা পড়ছে, দুয়ে দুয়ে চাই। আপনার মাথা পুরোপুরি গেছে রমজান ভাই। আমার একলা তো আর যায় নাই জয়নাল, মাথা সকলের একসাথে গেছে, মাথা কারুর ঠিক নাই। রেললাইনের স্লিপারে পা রেখে দ্রুত স্টেশনের দিকে ফিরছে জয়নাল। পেছনে পেছনে বজলু আসছে। কুয়াশায় চারদিক ঢাকা, সব কুয়াশা চাঁদের আলোয় চিকচিক করছে। কুয়াশা ভেদ করে সিগন্যালের লাল আলো চোখে আসে, যেন এক চোকালা কিছু কিছু মানুষ দাঁড়িয়ে আছে। কোনো বিশেষ ঘটনার জন্য অপেক্ষা করছে সবাই। কি সেই ঘটনা কে জানে? কে যায়? জয়নাল ভাই না? জয়নাল থমকে দাঁড়ালো। অন্ধকার পুড়ে কে যেন বের হয়ে আসছে। হাসিম লাইনের উপর খাপটি মেরে বসেছিল। তার জন্যে কি বসেছিল? জয়নাল থতমত খেয়ে বলল, কে? হাসিম ভাই, শৈল ভালো? শৈল ভালো। আপনার কাছে সিগারেট আছে জয়নাল ভাই? শীত পড়ছে জবর। জয়নাল সিগারেট দিল। তার হাত কাঁপছিল। সেই কাপা হাতেই সে দিয়াশলায় জ্বালিয়ে সিগারেট ধরিয়ে দিতে গেল। তখন চোখে পড়ল হাসিমের হাতে একটা লোহার রড, যার মাথাটা সূচালো। জয়নালের গা দিয়ে শীতল স্রোত বয়ে গেল। হায়, নতুন শার্ট দেখতাছি জয়নাল ভাই। 25 টাকা দিয়ে কিনলাম। একজন বকশিস দিছিল, তার বাচ্চার জন্যে গরম পানি আইনা দিলাম, এই কারণে বকশিস। হাসিম সহজ গলায় বলল, 1000 টাকা দামের জিনিস 250 টাকায় বেচলেন, দরদাম করা লাগে, দুনিয়া ভর্তি ঠপ। এই প্রচণ্ড শীত, অথচ ঘামে তার সর্বাঙ্গ ভিজে যাচ্ছে। সে অসহায়ভাবে একবার তাকালো বজলুর দিকে। বজলু এক দৃষ্টিতে লোহার রডের দিকে তাকিয়ে আছে। হাসিম সিগারেটে লম্বা টান দিয়ে বলল, জয়নাল ভাই, যা করছেন এটা আমি ধরি না। রমজান আপনারে কি বলল ঠিকঠাক কর। কিছু বলে নাই? কিছুই বলে নাই? আমি তো জানি যেই তার কাছে যাইতাছে তারই সে কানে কানে কথা বলতেছে আমি নাকি খুন করছি, সে নাকি দেখেছে। পাগল মানুষ, ইনার কথা ঠিক না। পাগল কে কইল? অতি চালাক। আর একটা কথা কোন জয়নাল ভাই, আপনার লোকটাও চালাক। জয়নাল হাসার চেষ্টা করল। হাসলে পরিস্থিতি খানিকটা হালকা হতে পারে। হাসি এলো না। কাশির মতো একটা শব্দ হলো। সেই শব্দে সে নিজেই চমকে উঠল। জয়নাল ভাই। জি? এতক্ষণ রমজানের লগে ছিলেন, কোনো কথাবার্তা হইল না? উনার একটা সমস্যা দিছিলাম, এই সমস্যা নিয়ে আলাপ করলাম। কি সমস্যা? সব জন্তুর লেজ আছে, মাইছের নাই, এইটা নিয়ে একটা আলাপ। বাঘ, ভাল্লুক, সিংহ, তারপর ধরেন গিয়া টিকটিকি, সবের লেজ আছে, খালি ব্যাঙের নাই। এই জন্যই ব্যাঙের সাথে মানুষের বেজায় মিল। ব্যাঙ খামাখা লাফালাফি করে, বড় বড় ডাক সারে, মানুষ এই রকম। হাসিম ঠান্ডা গলায় বলল, জয়নাল ভাই, আপনার লোকটা বেজায় চালাক। আপনিও চালাক। তাও ঠিক। তয় জয়নাল ভাই, শুধু চালাকিতে কাম হয় না, শক্তি লাগে। যান স্টেশনে যান, স্টেশনে গিয়ে আরাম কইরা ঘুমান, আপনার ঘুম দরকার। জয়নাল নড়ে না, একটা জায়গায় দাঁড়িয়ে থাকে। লোহার রড হাতে ঘুমটি ঘরের দিকে এগিয়ে যায় হাসিম। জয়নাল কি করবে? চিৎকার করে লোক জড়ো করবে, নাকি স্টেশনে গিয়ে শুয়ে পড়বে? আল্লাপাক তার ইচ্ছামতো দুনিয়া চালান। কোনো কিছু করে সেই ইচ্ছাকে বাধা দেয়া কি ঠিক? কি করবে সে? স্টেশনে গিয়ে এসপি সাহেবকে কি বলবে, জনাব
আপনাদের একটা কথা বলতে চাই, গোপন কথা। এসপি সাহেব কি শুনবেন তার কথা? সে কে? সে কেউ না, স্টেশনে পড়ে থাকা একজন পঙ্গু মানুষ। রেললাইনের স্লিপারের গাদ দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে জয়নাল। তার গা ঘেঁষে দাঁড়িয়ে থাকে বজলু। বজলুর বগলে ভাঁজ করা কম্বল, যে কম্বল তাকে দিয়েছিল মালবাবু। বড় ভালো লোক ছিলেন। ট্রেন আসছে, ঝিকঝিক শব্দ হচ্ছে। লাইনে তার কাঁপন বোঝা যায়। চিটাগাং মেইল, গৌরীপুর ময়মনসিংহ হয়ে এই ট্রেন যায় বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত। এই ট্রেন প্রতি রাতেই আসে। ট্রেনের শব্দ মিশে আছে তার রক্তে। এটি এমন নতুন কিছু নয়। সকাল থেকেই জয়নালের মনে হচ্ছে আজকের দিনটি অন্যরকম। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ট্রেনের শব্দে জয়নাল ভেতর থেকে চমকে উঠল। তার হঠাৎ করে কান্না পেয়ে গেল। অনেকদিন সে কাঁদে না, আজ তার কাঁদতে ইচ্ছা করছে। বাপজানের কথা, শাহেদার কথা এবং অনুফার কথা ভেবে একটু চোখের পানি ফেললে কেমন হয়? জয়নালের চোখে পানি এসে যায়। বজলু নিচু স্বরে বলে, আপনি কাঁদতেছেন? জয়নাল শার্টের হাতায় চোখ মুছে গাঢ় স্বরে বলল, না, কান্দি না। কান্দনের কি আছে? কান্দনের কিছুই নাই। বাপজান যেদিন মরল সেই দিনও কান্দি নাই, আর আইস কানব? কিন্তু জয়নাল কাঁদে, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। ভেজা চোখে তাকিয়ে থাকে স্টেশনের দিকে। মরবার সময় স্টেশনের হাতেই তার বাপজান তাকে তুলে দিয়ে গিয়েছিলেন। জয়নাল হাঁটতে শুরু করে। এত কাছে গৌরীপুর জংশন, তবু মনে হয় অনেক দূর, যেন এই জীবনে সে সেখানে পৌঁছতে পারবে না। জয়নালকে ঘিরে একদল পতঙ্গ উড়াউড়ি করে। মানুষ যেমন এদের বুঝতে পারে না, এরাও হয়তো মানুষকে বুঝতে পারে না। কে জানে মানুষকে দেখে পতঙ্গরা বিস্ময় অনুভব করে কিনা। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস গৌরীপুর জংশন। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্প তরুণ সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।